তাহলে স্পেশাল জার্নালের ওপর প্রথম সলভ ক্লাস আমাদের, এবং সলভ ক্লাস চলতেছে 7 নম্বর সলভ ক্লাস। হ্যাঁ, তো তোমরা যদি হচ্ছে আমাদের বেসিক লেকচার শিটটা যদি দেখে থাকো বা ক্লাসগুলো যদি করে থাকো, তোমাদের এইটা সম্ভবত 7 নম্বর চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টের, আর হচ্ছে অন্য অন্য ডিপার্টমেন্টের হয়তো বা 4 নম্বর চ্যাপ্টারও হতে পারে। তো চ্যাপ্টার যেটাই হোক না কেন, এই অধ্যায়টার নাম হচ্ছে আসলে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, অথবা স্পেশাল জার্নাল, এমন এমন কিছু থাকবে। তো যেটাই হোক না কেন, তোমাদের আসলে স্পেশাল জার্নাল তৈরি করতে বলা হবে যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো যতগুলো স্পেশাল জার্নাল আছে, আমি তো এর আগেও ক্লাসে বলছিলাম যে মোটামুটি ভাবে 8 প্রকার স্পেশাল জার্নাল আছে। তো ওই 8 প্রকার স্পেশাল জার্নালের মধ্যে মূলত তোমাদের হচ্ছে এই পার্চেস জার্নালটা করতে হয়, সেল জার্নালটা করতে হয়, এরপর ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট। তো এই 4টা জার্নাল যদি তোমরা শিখো, তাহলে এখান থেকে আবার হচ্ছে 10 মার্ক, 4 মার্ক, 1 মার্ক, 15 মার্ক কমন পাবা। জেনারেল জার্নালে দেখলা, ওখানে জেনারেল জার্নাল প্লাস হচ্ছে পারপেচুয়াল সিস্টেম অর্থাৎ ইনভেন্টরি সিস্টেমের জার্নাল কিন্তু আছে, ওইখানেও দেখো প্রায় 15 মার্কের মতো, নাহলেও 11 মার্ক নিশ্চিত। এখানে আবার স্পেশাল জার্নালে দেখো 15 মার্ক। এরপর দেখো অ্যাডজাস্টিং এন্ট্রিতে আবার হচ্ছে ওই রকম 15 মার্কের মতো কাছাকাছি। তো দেখো জিনিসগুলো একই, কিন্তু একই জায়গাতে ঘুরে পেঁচিয়ে একই জায়গাতে আলোচনা কিন্তু করা হচ্ছে। আচ্ছা, তো আজকে যেহেতু আমরা সলভ ক্লাস করব, বেসিক ক্লাস যেহেতু নেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা অংশ আমি কিন্তু ধরে ধরে আলোচনা করছি। হ্যাঁ, তো আমি ডিটেলস আলোচনা করব না, কারণ এই এই ক্লাসগুলোতে, সলভ ক্লাসগুলোতে ডিটেক আমরা সলভ করব। তো তোমাদের আমি বলবো, তোমরা যারা আমাদের পেইড বেসে আছো, আমাদের গ্রুপের পিন পোস্টে খুব সুন্দর করে স্পেশাল জার্নালে সম্ভবত 4টা ক্লাস আছে। একদিন কোরাই জাবেদা শিখেছি, এরপর বিক্রয় জাবেদা শিখেছি, এরপর ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট ব্যাখ্যা দিয়ে আমি শিখাইছি। ঠিক আছে, এই যে এই ঘরগুলো যেগুলো আছে সবগুলা সুন্দরভাবে শিখেছি। যারা পারতেছো না, বুঝতেছো না, দয়া করে ওই জায়গা থেকে একটু বেসিক ক্লাসগুলো করে নিও, তাহলে দেখবে ইজিলি এই দিকের ক্লাসগুলো বুঝতে পারবা বা সহজে শিখতে পারবা। তো আমরা কথা না বাড়ে ডিরেক্টলি হচ্ছে আমরা কোশ্চেন সলভে যাই। দেখো, কোশ্চেন সলভ করার আগে আরেকটা বিষয়ে আবারও একটু কথা বলি। সেটা হলো, আমি তোমাদের বলছিলাম যে তোমাদের বিবিএ 2010, 2011, 2012, 2013, এই 4টা ইয়ারে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, 4টা ডিপার্টমেন্টের একটা কোশ্চেন পেপার দিয়ে তোমাদের পরীক্ষা নিয়েছে এই 4 বছরে। এখানে একটা এই 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 যে দিক নির্দেশনাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 2010, 11, 12, 13, এই 4 বছরের কোশ্চেন, 4 ইয়ারের কোশ্চেন সকল সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সকল সাবজেক্টের ক্ষেত্রে, সেটা ম্যাথ হোক, থিওরি হোক, সকল সাবজেক্টে। তো তোমরা এখনো অনেকে ভাবতেছো প্রস্তুতি নিতে পারতেছো না, তারপরে হচ্ছে ভয় করতেছো এতগুলো পড়া কিভাবে কমপ্লিট করবো। আমি বলবো আগে এই 4 বছরের কোশ্চেন পড়ো, হুবহুব কোশ্চেন কমন পাবা, একদম নিশ্চিত থাকে হুবহুব কোশ্চেন কমন থাকবে। এখন এই 4 বছরের কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন কঠিন আছে, কঠিন। ওই কোশ্চেন গুলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা বেশি গুরুত্ব দাও, আর যেগুলো সহজ সেগুলো মার্কেটিং, ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা বেশি গুরুত্ব দাও। এবং এভাবেই কোশ্চেন গুলো কিন্তু রিপিট হয়েছে। বুঝতে পারলাম কথাগুলা? বুঝতে পারছো আমি কি বললাম? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, মানে শর্টকাটে পাস করা, প্রশ্ন কমন পাওয়ার একটা দিক নির্দেশনা। ওকে, আসো। এই কোশ্চেনটা 2010 সালে আসছিল, এবং সেম কোশ্চেনটা 2018 সালে রিপিট করছে। তোমাদের ওই যে মনে প্রশ্ন হতে পারে, ভাই এত দূর থেকে 2010 সাল থেকে কোশ্চেন রিপিট করবে? আরে ভাই, 2010 সালের কোশ্চেন গুলা ওই 18, 19, 20 সালে অনেকবার রিপিট হয়েছে, 14, 15, 16 সেশনে এমন অনেকবার রিপিট হয়েছে। তার মানে কি, ওই একই জিনিস এখনো রিপিট হতে পারে, এটা একদম নিশ্চিত থাকো। তো এখানে দেখো এইরকম কিছু লেনদেন দেওয়া থাকবে, সেই লেনদেন থেকে তোমাকে নিচে বলবে, অথবা উপরেই এখানে এই লাইনটার সঙ্গেই বলবে যে প্রিপার এ ক্যাশ পেমেন্ট জার্নাল, অথবা বলবে পার্সেস জার্নাল, সেল জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল, এই ধরনের এই চারটাই কথা বলবে। মানে স্পেশাল জাবেদা করার ক্ষেত্রে এই চারটাই কথা বলবে, যে হয় প্রিপার করো মানে তৈরি করো ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, পার্সেস জার্নাল, সেল জার্নাল, এই 4টে কথাই বলবে। তাহলে এই প্রশ্নে দেখো, এই প্রশ্নটাতে ডিরেক্ট বলছে হলো ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে। তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালটা কি, এইটা তোমাদের জানতে হবে।
ঠিক আছে, এই জিনিসটা তোমাদের জানতে হবে যে ক্যাশ পেমেন্ট জার্নাল কি, যেটা আমি বেসিক ক্লাসে বলছি। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান নগদ যত টাকা প্রদান করে, ঠিক আছে, নগদ প্রদান, সেই সংশ্লিষ্ট লেনদেন গুলা যে জাবেদা বই আমরা লিখি তাকে আমরা ক্যাশ পেমেন্ট জাবেদা বলবো। তাহলে যত ধরনের নগদ প্রদান আছে, তুমি একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে হিসাব রক্ষক, তোমার কাছ থেকে যত টাকা যাবে নগদ, অন্য কোনো কিন্তু না, যত নগদ টাকা যাবে ওই নগদ রিলেটেড লেনদেন গুলো যে বইতে তুমি লিখবা সেটাকে আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল বলবো। শেষ, সোজা হিসাব। এখন ওই হিসাবগুলা খুব সুন্দর করে লিখে রাখতে হবে না, সাজায় রাখতে হবে না, এলোমেলো করে রাখলে কি হবে? না। তাহলে আমাদের সুন্দরভাবে সাজায় রাখতে হয়। তো যে বইয়ে যে খাতায় আমরা সুন্দরভাবে সাজায় লিখি সেটাকেই কিন্তু আমরা ওই ক্যাশ পেমেন্ট জার্নাল বলবো। তো স্বাভাবিকভাবে আমরা সুন্দরভাবে সাজাবো। এখন সুন্দরভাবে সাজা বলতে কি বোঝাচ্ছে? ডেট অনুসারে, ওই যে তারিখের ক্রম অনুসারে। তার মানে কি আমাদের তারিখের ক্রম দিতে হবে, এর জন্য একটা ঘর দিতে হবে। ওর সঙ্গে যদি চেক থাকে অথবা নির্দিষ্ট যদি কোনো সত্য থাকে সেইটা তোমরা দিবা, এগুলা না দিলেও চলবে, কারণ থাকে না তো এগুলা। রেফারেন্স নাম্বার যদি থাকে তাহলে তোমরা দিবা, তো স্পেশালি রেফারেন্স নাম্বারটা দিতেই হয় আর কি। কারণ রেফারেন্স নাম্বার বলতে এখানে লেজার পেজ বোঝায়, অথবা এই পরবর্তীতে দেখবা বাস্তবতা যখন এই জিনিসটা করবা না, তখন দেখবা যে এই জিনিসটা আবার অন্য আরেকটা বইয়ে লিখবা, কোন বইয়ে লিখলা সেই পেজ নাম্বারটা এই জায়গাগুলোতে লিখে রাখা লাগে, যাতে করে পরবর্তীতে খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো রেফারেন্স নাম্বারটা দিতে হয়। এরপর ডেবিট ক্রেডিট পক্ষ, আমরা তো খুব ভালোভাবে জানি যে যে কোনো লেনদেন প্রাথমিকভাবে লিখতে হলে আমরা কি করি, দুতরফা দাখলা পদ্ধতির সিস্টেমে এক পক্ষকে ডেবিট করি, এক পক্ষকে ক্রেডিট করি, এই তো সোজা হিসাব, শেষ। তাহলে এই জায়গা থেকে তোমাকে এখন যে বিষয়টা মনে রাখতে হবে, আমি তোমাদের কিন্তু যখন এই ক্লাসগুলো করাই তখন বলছিলাম, এই যে ঘরগুলা ঘরগুলা মুখস্থ করিও না, ঘর মুখস্থ করার দরকার নাই। এটা আমি কেটেই দিতেছি, এটার দরকারে নেই, এখনই কেটে দিতেছি নেক্সট, দরকারে নেই এই জিনিসগুলা। তাহলে আমি তোমাদের বলতেছি যে ঘর মুখস্থ করার দরকার নাই, তুমি নর্মালি তোমার সেন্সকে কাজে লাগাও, যে তুমি তারিখের কর্ম অনুসারে লিখবা, তার মানে তোমার ডেট লাগবে। এরপর অ্যাকাউন্ট টাইটেল লাগবে, প্রত্যেকটা লেনদেনের সঙ্গে হিসাব থাকে, স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট টাইটেল লাগবে, এরপর রেফারেন্স নাম্বার লাগবে, এরপর ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, যেরকম জাবেদার তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা থাকে সেম। এখন এই স্পেশাল জার্নাল গুলোতে যেহেতু হিসাব পক্ষ অনেকগুলো থাকে, এ কারণে ডেবিট ক্রেডিটের জায়গাতে আমাদের পক্ষ একটু বেশি হয়। এখন এই পক্ষগুলো খুব সহজেই তোমার নিচ থেকে মাথায় রাখতে হবে। যেমন ক্যাশ পেমেন্ট যদি করি, প্রতিষ্ঠান থেকে যদি ক্যাশ টাকা চলে যায় তাহলে ক্যাশ সবসময় ক্রেডিট, ক্যাশ সবসময় ক্রেডিট। তার মানে কি ক্যাশ পেমেন্ট জার্নাল আমরা যখন তৈরি করব, ক্রেডিট দিকে একটাই ঘর হবে সবসময়, সেটা হচ্ছে কি ক্যাশ ক্রেডিট। এখন ক্যাশ কেন ক্রেডিট হলো? কারণ তুমি যে কোনো ব্যয় পরিশোধ করছো, তারপরে যে কোনো জিনিস কিনছো, অথবা অ্যাকাউন্ট পেয়েবলের টাকা পরিশোধ করছো, তাহলে ওই জিনিসগুলো ডেবিট। তাহলে এই জায়গায় দেখো অনেকগুলো অপশন আসতেছে। তার মানে কি তোমরা যখন ক্যাশ পেমেন্টের এই স্পেশাল জার্নাল করবা, তখন মাথায় রাখবা যে ডেবিট দিকে ঘরের পরিমাণ বেশি আর ক্রেডিট দিকে ঘরের পরিমাণ আসলে একটাই। কিন্তু এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হলো যেমন কেউ আমাদের কাছে 50,000 টাকা পায়, ঠিক আছে, তাকে আমরা 45,000 টাকা পরিশোধ করলাম। তাহলে এইখানে দেখো, কেউ টাকা পায়, সে কিন্তু ক্রেডিট ছিল, তারে যখন আমরা টাকাটা পরিশোধ করবো সে কিন্তু ডেবিট হয়ে গেল, অ্যাকাউন্ট পেবল ডেবিট। 50,000 টাকা পায়, আমরা কিন্তু টাকা দিছি কত, 45,000 টাকা ক্রেডিট, তাহলে আর 5,000 টাকা, এগুলো আমরা, এটা আমরা কি পাইছি, ডিসকাউন্ট পাইছি, এটা আমাদের জন্য কি এক প্রকার আয়ের মতো। তো যে কোনো আয় ক্রেডিট হয়, তার মানে কি ক্যাশ পেমেন্টের সঙ্গে ক্রেডিট দিকে মাত্র দুইটা ঘর হবে, ক্যাশ পেমেন্ট, এই কারণে ক্যাশ হচ্ছে ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট, এই তো শেষ, আর এখানে কিচ্ছুই নেই। তাহলে তোমরা ক্যাশ পেমেন্টের যখন জার্নাল করবা, ঘর তোমরা মানে মুখস্থ করবা না, ক্যাশ পেমেন্টের সময় ক্যাশ হচ্ছে চলে যায়, এই কারণেই ক্রেডিট। আর অনেক সময় ক্যাশের পেমেন্ট করার সময় কিছু ছাড় পাই, ওটা ডিসকাউন্ট, ওটা আমাদের জন্য আয়, আয়টা ক্রেডিট হয়। জাস্ট ক্রেডিট পাশে দুইটা ঘর, আর ডেবিট পাশে তুমি যত পারো প্রত্যেকটা এন্ট্রির জন্য ঘর দিতে পারবা, প্রত্যেকটা এন্ট্রির জন্য ঘর দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু অতগুলো ঘর দেওয়ার দরকার নাই, ওই আদার্স এর ঘর দেব, শেষ, কাহিনী শেষ। মানে যতগুলা ব্যয় সবগুলা আদার্স এর ঘরে দেব, তাহলে ব্যয়ের জন্য যেমন বেতন ভাড়া আরো কত যে ব্যয় আছে, তাহলে অতগুলো ঘর কাটবা ডেবিট পাশে, জায়গায় তো আটবে না।
এজন্য সবগুলো আদার্সে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে ব্যয় তো চলে গেল। সম্পদ তুমি ক্রয় করছো, সম্পদের জন্য এখানে তুমি ঘর দিতে পারো, তুমি চাইলে ওইটাও আদার্সে দিতে পারো। এরপর তুমি ঋণ পরিশোধ করছো, ওই ঋণের নামে একটা ঘর দিতে পারো, অ্যাকাউন্ট পেয়েবলের জন্য একটা ঘর দিতে পারো, এই তো এতটুকু সিম্পল। তাহলে এই যে ঘর নিয়ে তোমরা কি আর, তোমাদের কি আর সমস্যা হবে বলো তো? ঘরগুলো এভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে যে 10টা 12টা ঘর দিতেই হবে এমনটা না। তুমি তোমার মনের ইচ্ছা মতো ক্রেডিট পাসটা ঠিক রাখলা, ডেবিট পাসটা ঠিক রাখার জন্য মনের ইচ্ছা মতো তোমার যেটা ভালো লাগে সেটাই করিও। ওকে, ক্লিয়ার তো? এবার আসো, আমরা হচ্ছে এবার অঙ্ক একটু করার চেষ্টা করব। আসো, এখানে দেখো যে ডিউরিং জুন 2016 ইউ প্রোডাক্টস হ্যাড দ্য ফলোইং ট্রানজেকশন। ওয়াই প্রোডাক্টস এর নিম্নোক্ত কিছু ঘটনা আছে, সেগুলো আমরা একটু দেখব। যেমন জুন 3, পেইড টাকা 800 অন অ্যাকাউন্ট টু করিম প্রোডাক্ট, নিট অফ টাকা 10 ডিসকাউন্ট। এখন এর মানেটা হলো এমন যে জুনের 3 তারিখে আমরা হচ্ছে অন অ্যাকাউন্ট, করিমের অন অ্যাকাউন্ট 800 টাকার বিপরীতে, 800 টাকার বিপরীতে আমরা হচ্ছে 10% ডিসকাউন্টে 800 টাকা পরিশোধ করছি। বিষয়টা হলো এমন যে পেইড মানে পেইড 800 টাকা অন অ্যাকাউন্ট টু মিস্টার করিম প্রোডাক্ট, করিম প্রোডাক্ট নামে কোনো একজন প্রতিষ্ঠান আছে, তাকে আমরা নিট টাকার ওপর 10 টাকা ডিসকাউন্টে টাকা পরিশোধ করছি। তাহলে আমাদের নগদ টাকা চলে গেছে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু ক্যাশ ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা দেখো ক্যাশ ক্রেডিটে টাকাটা বসাই দেব, ক্যাশ ক্রেডিট 800 টাকা। এরপর আমাদের এখানে কি আসতেছে, যে ডিসকাউন্ট করা, ডিসকাউন্ট আমরা পাইছি। তাহলে ডিসকাউন্ট পাইছি, এটা হচ্ছে কি আমাদের হলো ক্রেডিট। তো আমরা যেহেতু এটা হলো পিরিয়ডিক না পারপেচুয়াল, এখানে দেখি কোনো কিছু বলা আছে কিনা। না, এখানে পিরিয়ডিক পারপেচুয়াল কিছুই বলা নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এই কোশ্চেনটা আসলে পারপেচুয়ালে সলভ করা দেওয়া আছে, তোমরা এখানে ডিসকাউন্টও লিখতে পারবা। ঠিক আছে, এখানে তোমরা ডিসকাউন্টও লিখতে পারবা মানে পিরিয়ডিক সিস্টেমে। আর এখানে যদি তোমরা ইনভেন্টরি দাও, এটা হলো দেখা যাচ্ছে যে পারপেচুয়াল সিস্টেম হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে একটা বিষয় দেখো, আমি প্রথমে একটু ঘাবড়াই গেছি যে আসলে পেইড টাকা 800 অন অ্যাকাউন্ট টু মিস্টার করিম, আসলে 800 টাকা আমরা পরিশোধ করছি, এবং নিট যে টাকাটা ছিল সেই টাকার উপর আমরা মূলত 10 10 টাকা লেস মানে ডিসকাউন্ট পাইছি। তার মানে মিস্টার করিম আমাদের কাছ থেকে আসলে 810 টাকা পাইছিল। ঠিক আছে, আমি প্রথমে একটু এর মধ্যে পড়েছিলাম যে আসলে 800 টাকার ভিতরে আবার 10 টাকা পাওয়া গেছে কিনা। আসলে এখানে নিট কথাটা বলা আছে, অর্থাৎ আমাদের একটা নিট টাকা ছিল, সেই নিট টাকার এগেনস্টে আমরা 10 টাকা বাট্টা পাইছি এবং মিস্টার করিমকে আমরা 800 টাকা পরিশোধ করছি। তাহলে আমাদের ক্যাশ চলে গেছে 800 টাকা, এই কারণে আমরা 800 টাকা ক্যাশের ঘরে দেব। 10 টাকা ডিসকাউন্ট পাইছি, স্বাভাবিকভাবে আমরা ডিসকাউন্টের ঘরে দেবো, এটা আমাদের জন্য আয়, এই কারণে ক্রেডিট। আর অপরদিকে আমাদের করিম হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল, কারণ করিম আমাদের টাকা পাইছিল, তাকে আমরা পরিশোধ করছি, এই কারণে আমরা অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে 810 টাকা লিখবো। আর অপরদিকে আমাদের মিস্টার করিম, অর্থাৎ যখন আমরা ক্যাশ পে করব অথবা ক্যাশ রিসিভ করব, তখন যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে, সেটাকে আমরা হলো অ্যাসিস্ট্যান্স লেজার বলি অথবা সহকারী খতিয়ান বলি। ওই সহকারী খতিয়ানের নাম লিখতে হয় আমাদের অ্যাকাউন্ট টাইটেলে। বোঝা গেল? অনুরূপ ভাবে যে কোনো ব্যয় আমরা পরিশোধ করলাম, তাহলে আমরা ব্যয়টা আদার্স এর ঘরে লিখি, ওই ব্যয়টার নাম আমরা অ্যাকাউন্ট টাইটেলে লিখবো। ঠিক আছে, অর্থাৎ অ্যাকাউন্ট টাইটেলে লেখার মতো কোনো যদি হিসাব থাকে সেটা আমরা লিখে দিব। ওকে, এরপর দেখো এখানে বলা আছে পারচেস ইনভেন্টরি ফর ক্যাশ টাকা 8000, আমাদের হচ্ছে 70। তাহলে 817 টাকা দিয়ে আমরা হচ্ছে ইনভেন্টরি ক্রয় করছি। তাহলে স্বাভাবিকভাবে আমরা যখন ইনভেন্টরি ক্রয় করব, তখন আমাদের কি হয়, তখন আমাদের ইনভেন্টরি ডেবিট হয়, আর অপর দিকে আমাদের ক্যাশ ক্রেডিট হয়। তাহলে দেখো ক্যাশ ক্রেডিট আমাদের হচ্ছে 817 টাকা, আর অপর দিকে ইনভেন্টরিটাকে যদি তুমি মনে করো যে না এটাকে আমি ইনভেন্টরি হিসেবেই ধরবো, অর্থাৎ পারপেচুয়াল সিস্টেমে ধরবো, অপরদিকে তুমি যদি এটাকে নর্মালি যদি মনে করো যে না ইনভেন্টরিটার আমি সম্পদ হিসেবে ধরবো, সেটাও তুমি করতে পারবা। ঠিক আছে, তাহলে নর্মালি যখন আমরা ইনভেন্টরি পারচেস করি,
যদি লেটারে আমরা কোরাই ধরি তাহলে পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট। তো পার্সেস একটা ব্যয়, তো স্বাভাবিকভাবে ব্যয়টা আমরা আদার্স এর ঘরে দিলাম, আর আমরা এখানে লিখবো কিন্তু পার্সেস। আর অপরদিকে তো ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিটের টাকাটা আমরা দেবো। সেম জিনিসটা যখন আমরা পারপেচুয়াল সিস্টেমে করব, তখন কিন্তু আমরা পার্সেস লিখবো না, তখন আমরা কি করব, সবকিছু ইনভেন্টরিতে ডেবিট করি। তো সেক্ষেত্রে আমরা যখন পার্সেস ইনভেন্টরি করি, তার মানে হচ্ছে আমাদের ইনভেন্টরি বাড়লো, তাহলে আমরা ওটাকে সম্পদ ধরতেছি, এবং সম্পদটাও যদি আমরা আদার্সের ঘরে নিয়ে আসতেছি, তো স্বাভাবিকভাবে আমরা আদার্সের ঘরের 817 টাকা বসাবো, অ্যাকাউন্ট টাইটেলে আমরা ইনভেন্টরি কথাটা লিখবো এবং ক্যাশ ক্রেডিট করব। এবং এখানে একটা বিষয় মাথায় রাখো, তোমাদের কিন্তু আমি বলছিলাম 1 নম্বর ক্লাস, সরি 1 নম্বর লেকচার সেটাও বলা আছে, একটা অঙ্ক পিরিয়ডিক না পারপেচুয়াল এই জিনিসটা তোমাদের নির্ধারণ করতে হবে আগে, কারণ অনার্সে এসে এই জিনিসটা সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করে। এখন পিরিয়ডিক না পারপেচুয়াল এই জিনিসটা বোঝার জন্য পারচেস এবং সেলস এই দুইটা ট্রানজেকশন তোমাদের মাথায় রাখতে হবে। পারচেস করার সময় যদি ইনভেন্টরি পারচেস অথবা মার্চেন্ডাইজ পারচেস এই ধরনের কথা থাকে, তাহলে বুঝে নিবা ওটা পারপেচুয়ালের মেয়াদ। অথবা সেলস করার সময় যদি ব্র্যাকেটে কস্ট অফ ট্রেড, কস্ট অফ হচ্ছে কি বলে, কস্ট অফ গুডস সোল অথবা কস্ট যদি থাকে, তাহলে ওটাকে তোমরা পারপেচুয়াল ধরে নিয়ে অঙ্ক করবা। যেহেতু এই প্রশ্নে সেলস রিলেটেড কোনো কিছু নাই, কিন্তু পারচেস রিলেটেড বিষয়গুলো আছে, সেটা ইনভেন্টরি বিষয় আছে, অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু পারপেচুয়াল সিস্টেমেই সমাধান করা হয়েছে। বোঝা গেল? তাহলে তোমরাও কি করবা, এভাবে সলভ করবা। এই বলো, শিখলা কিছু? এই কোশ্চেনটা কিন্তু এমনে এমনে দেওয়া হয়নি, বলো শিখছো, এখান থেকে কিছু শিখলা? জি ভাইয়া, শিখছি। ওকে, এভাবে করতে হবে। বেসিক জিনিসগুলো হলো এভাবে। তো হয়ে গেছে কি, তোমরা হচ্ছে এই যেভাবে আমরা শিখাই, অনেকেই আমি এভাবে শিখাচ্ছি, কিন্তু দেখবা যে অন্য অন্য জায়গাগুলো তোমরা এই জিনিসগুলো অতটা মার্ক করবা না, তো ফাইনালি যখন পরীক্ষা দিবা দেখবা যে এই জিনিসগুলো খেয়াল না করে অ্যান্সার করছো, তখন বিপদে পড়বা। তো এই জিনিসগুলো খেয়াল করে তোমাদের সলভ করতে হবে। আবার দেখো 7 নম্বরে দেখো যে পেইড টাকা 375 টাকা ফর সাপ্লাইজ, মানে যেটাই হোক না কেন সাপ্লাইজের জন্য টাকা পরিশোধ করছে, তাহলে ক্যাশ ক্রেডিট, এই যে দেখো ক্যাশ ক্রেডিটের ঘরে টাকাটা দেওয়া হয়েছে। আর অপরদিকে সাপ্লাই, সাপ্লাইজ তো সম্পদ অথবা ব্যয়, যেটাই ধরো না কেন আদার্স এর ঘরে টাকাটা বসাবো, যেহেতু দুইটা পক্ষ থাকে। এরপর দেখো 15 নম্বর, আবার ওই পার্সেস ইনভেন্টরি অন ক্রেডিট ফ্রম রহিম সাপ্লাই, টাকা 7074, অর্থাৎ 774 টাকার ইনভেন্টরি তুমি ক্রয় করছো। এখন এই জায়গায় হলো বড় একটা কাহিনী আছে। এই জিনিসটা কি আমাদের ক্যাশ পেমেন্ট জার্নালে অন্তর্ভুক্ত হবে? বলো তো। না, এটা কি হবে, কেন হবে না? এটা কারণ হচ্ছে এই ধারে যে এখানে বলে ধারে ইয়ে দিয়েছে করছে। অন ক্রেডিট। অন ক্রেডিট মানে ধারে, তাহলে ধারে কোনো লেনদেন আমাদের ক্যাশ পেমেন্ট জার্নালে রিসিভ হয় না, বা আমরা হিসাবভুক্ত করি না। এখন যখন এই জিনিসটা তোমরা বুঝবে না, যারা বুঝবে না, মুখস্থ টখস্থ করবে, আমারই কনসেপ্ট ক্লিয়ার নাই, তারা কি করবে, সুন্দরভাবে এই টাকাটাও ক্যাশ ক্রেডিট করবে, কারণ হয়তো সে শিখলো ক্যাশ ক্রেডিট, আর অপরদিকে ইনভেন্টরি ডেবিট সুন্দরভাবে দিয়ে দিবে। বোঝা গেল? এমনটা করা যাবে না। এরপর আসো, এবং এখান থেকে আরেকটা বিষয় বলি, এইখান থেকে তোমরা এটা বুঝে নাও যে তোমাকে যদি পার্সেস জার্নাল করতে বলে, তোমাকে যদি সেল জার্নাল করতে বলে, তোমাকে যদি হচ্ছে ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বলে, তোমাকে মাথায় রাখতে হবে যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে, ওই ট্রানজেকশন গুলো থেকে তোমাকে খুঁজে নিতে হবে ওই জাবেদার জন্য উপযুক্ত ট্রানজেকশন গুলা। সবই যে ওই জাবেদার জন্যই সবকিছু দেওয়া থাকবে বিষয়টা এমন না, কারণ ওখানে ঘাবলা করে দেওয়া থাকবে, এটা স্পষ্ট। ওকে, স্বাভাবিকভাবে মাথা ক্লিয়ার রাখবা। আসো, এরপর হলো জুন 16, পেইড টাকা 8,062 টাকা অন অ্যাকাউন্ট টু মাহির অ্যাসোসিয়েট, দেয়ার ওয়াজ নো ডিসকাউন্ট। মানে মাহির অ্যাসোসিয়েট নামে কেউ একজন আছে, যে তোমার কাছ থেকে টাকা পায়, হুম, আগে পেত, তাকে তুমি 862 টাকা পরিশোধ করছো, এবং সেই ট্রানজেকশনে কোনো ডিসকাউন্ট ছিল না। যেহেতু ডিসকাউন্ট নাই, তাহলে সরাসরি তুমি 862 টাকা কি করছো, পে করছো, ক্যাশ ক্রেডিট। আর অপরদিকে অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে স্বাভাবিকভাবে এই যে দেখো ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেয়েবলটা আমরা ডেবিট করে দিলাম, আর অ্যাকাউন্ট টাইটেলে আমরা কি লিখলাম, মাহির লিখলাম। বোঝা গেল? এরপর দেখো 21 তারিখে বলছে পার্সেস ফার্নিচার ফর ক্যাশ, টাকা 960। তাহলে 960 টাকার ফার্নিচার তুমি ক্রয় করছো, ক্যাশ ক্রেডিট 960, ফার্নিচার ডেবিট, এই যে টাকা ডেবিটে। তো আমরা তো বললাম যে আমরা হচ্ছে অ্যাসেট এবং
কস্ট গুলা আদার্স অ্যাকাউন্টে আমরা ঢুকাই দিব, লিপিবদ্ধ করব। তো আমরা দিলাম এবং আমরা হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলে ফার্নিচার লিখলাম। ঠিক ওই রকম মালিকানা সত্ত্ব যদি কোনো কারণে বাড়ে অথবা কমে, যেরকম আমরা মন্তব্যতে লিখি, সেম জিনিসটাই কিন্তু এইটা, দেখছো একই কিন্তু। এখন এই জায়গায় একটা কথা বলি, এখানে কিছু জানার আছে যেটা জাবেদাতে জানা উচিত, এবং এটা নিয়ে দেখলাম খুব ভালো একজন টিচার এটা নিয়ে একটা রং ইনফরমেশন দিছে এই জায়গাটাতে। ঠিক আছে, এটা মাথায় রাখো। যে কোনো সম্পদ ক্রয় করার সময় ক্যাশ কথাটা থাকুক আর না থাকুক, ওটারে ক্যাশ ধরবা, মাথায় রাখো কিন্তু। আই রিপিট, যে কোনো সম্পদ ক্রয় করার সময় ক্যাশ কথা থাকুক বা না থাকুক, ওইটা ক্যাশে ধরবা। যখন ধারে বলবে শুধুমাত্র তখনই ওইটারে ধারে ধরতে হবে, অন্যথায় সব সময় ক্যাশে ধরতে হবে। অর্থাৎ ক্যাশ ধারে কোনো কথা বলা নাই, তাহলে ক্যাশ ধরবা ফার্নিচার ক্রয় করার ক্ষেত্রে। ঠিক উল্টো, যখন পণ্য ক্রয় করবা, পার্সেস প্রোডাক্টস অর পার্সেস গুড এন্ড সার্ভিসেস, এই ধরনের কোনো কিছু যখন থাকবে পার্সেসের ক্ষেত্রে, পণ্য দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে, তখন মাথায় রাখবা যতক্ষণ না ক্যাশ বলে নাই, ক্যাশ যদি উল্লেখ থাকে তাহলে ক্যাশে, ক্যাশ অন ক্রেডিট বা ধারে কথা কোনো কিছু নেই, ধারে ধরবা। এবং এই জায়গায় দেখলাম স্বনামধন্য একজন টিচার মানে আমার সামনে আসলো, আমি ক্লাসটা দেখলাম, হিউজ বড় একটা মিস্টেক ইনফরমেশন দিছে। এখন প্রশ্ন হতে পারে সে বা এই জিনিসটা কেন মিস্টেক অথবা মিসগাইড অথবা রং জিনিস, সেটা বলে দেই। ফার্নিচার কিন্তু আমরা বারবার ক্রয় করি না, আর ফার্নিচার বড় অ্যামাউন্টে আমরা ক্রয় করি। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা তুমি চাইলেই ধারে ধরতে পারবা না। কারণ তুমি যদি ধারে ধরো, অর্থাৎ ফার্নিচার যার কাছ থেকে ক্রয় করছো তার কাছে কিন্তু তুমি বারবার যাচ্ছ না, তার মানে তোমার কাছ থেকে টাকা উদ্ধার করা কিন্তু খুব কঠিন। তো স্বাভাবিকভাবে যখন তুমি পণ্য ক্রয় করবা, তোমাকে তো বারবার পণ্য ক্রয় করা লাগতেছে। তোমাকে যদি আমি আজকে ধারে দেই, 2 দিন পরে আবার যাবো, তোমার আমি ধরতে পারবো। তো নর্মাল একটা কমন সেন্স, পারচেস করার সময় যখন নগদ ধারে কোনো কথা বলা থাকবে না, তখন তোমরা ওইটারা ধারে ধরে নিও। এটাই যুক্তিযুক্ত ব্যাখ্যা যে তোমরা ওইটারে ধারে ধরবে, কারণ পারচেস অল টাইম ধারেই হয়। যখন ক্যাশ থাকবে তখন ক্যাশ, সেম অনুরূপ ভাবে যখন ফার্নিচার থাকবে, নগদ ক্যাশ বলা নাই, অল টাইম ক্যাশ ধরবা ফার্নিচারের ক্ষেত্রে। আর পার্সেসের ক্ষেত্রে অন ক্রেডিটে ধরে নিবা। ক্লিয়ার? অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করে দিবা। হ্যাঁ, তুমি এখানে ক্যাশও ধরতে পারবা, নোট দিও যেটার আমি ক্যাশ ধরছি, তবে উত্তম হচ্ছে কি, উত্তম হচ্ছে ধারে ধারে ধরা পার্সেসের ক্ষেত্রে। ওকে, বোঝা গেল তো? তাহলে এই কোশ্চেনটায় জাস্ট আমি এই জিনিসটা উঠাই দিলাম যে পার্সেস ফার্নিচার ফর টাকা 9,060। তাহলে কি করবা বলো তো, এইটা এখানে কি অন্তর্ভুক্ত করবা? বলো, রেসপন্স করো, অন্তর্ভুক্ত করবা এখানে? জি করব। হ্যাঁ, অবশ্যই করবা। এই জিনিসগুলাই শেখার মতো আছে, এই জিনিসগুলাই তোমাদের শিখতে হবে। বুঝাতে পারতেছি? আচ্ছা, আসো। এরপর দেখো যে পেইড টাকা 9,000, সরি 3,910 অন অ্যাকাউন্ট টু ডাটা সফটওয়্যার, ডিসকাউন্ট ওয়াজ টাকা 90। তাহলে এখানে বলছে 26শে জুনে যে তুমি 3,910 টাকা ডাটা সফটওয়্যারকে পরিশোধ করছো, যেখানে তুমি বাট্টা পাইছো হচ্ছে 90 টাকা। তাহলে ডাটা সফটওয়্যারকে তুমি 3,910 টাকা পরিশোধ করছো, স্বাভাবিকভাবে ওই টাকাটা ক্রেডিট, এই যে ওই টাকাটা ক্রেডিট। তুমি ডিসকাউন্ট পাইছো, এটা তোমার জন্য আয়, এই কারণে ওইটা হলো ক্রেডিট। আর অপর দিকে টোটাল 4,000 টাকা, অর্থাৎ 4,000 এগেনস্টে তুমি 3,010 টাকা পরিশোধ করছো, 90 টাকা বার্তা পাইছো। তার মানে কি, ডাটা সফটওয়্যার তোমার কাছ থেকে 4,000 টাকা পাইতো। তো সে অ্যাকাউন্ট পেয়েবল, তার টাকা যেহেতু পরিশোধ করে দিয়েছি, স্বাভাবিকভাবে সে পেয়েবল, ডেবিট। একই জিনিস দেখো, ঘুরে ফিরে একই জিনিসগুলো আছে। এরপর পরেরটা দেখো, 30শে জুন বলছে মেড এ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট অফ টাকা 800 অন এ লং টার্ম নোট পেয়েবল, দ্য এন্টার পেমেন্ট ফর ইন্টারেস্ট। এখানে বলছে যে সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট করছে 800 টাকা,
একটা দীর্ঘমেয়াদী নোট পেয়েবলের এগেনস্টে। ঠিক আছে, তাহলে তুমি তো টাকা পরিশোধ করছো, কেন? একটা ব্যয় পরিশোধ করছো, তাহলে ক্যাশ ক্রেডিট। আর অপরদিকে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, তো আমরা তো এটা আদার্সে দিয়ে দেই স্বাভাবিকভাবে, এখানে ইন্টারেস্ট এক্সপেন্সেস দিয়ে দেবো, দেন আমরা যোগ করে দেখাবো, শেষ। ক্লিয়ার? আর এখানে যে এই যে 15 নম্বর এন্ট্রিটা, এটা যে ক্যাশ পেমেন্ট জার্নালে অন্তর্ভুক্ত হবে না, সেটার জন্য একটা কি নোট দিবা, তাহলে কি হলো, একদম পূর্ণাঙ্গ ম্যাথ, ম্যাথটা হয়ে গেল, একদম পূর্ণাঙ্গ সলভ হয়ে গেল। তাহলে এভাবেই মূলত তোমাদের কি করতে হবে, এই ম্যাথ গুলো সলভ করতে হবে। কি বুঝলা? পারবা তো? এভাবে দেখো, পরবর্তী অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সরি এটা আসলে অ্যাকাউন্টিং, ও এটা হলো বিবিএস ডিগ্রিদের, ডিগ্রি স্টুডেন্টদের ওই সেম একই টাইপের কোশ্চেন। এটা দেখো এখানে বলছে কিছু ট্রানজেকশন দেওয়া আছে, ভালো কথা। এখান থেকে বলছে যে জার্নালাইজ দ্য ট্রানজেকশন ইন ক্যাশ রিসিভ জার্নাল, তাহলে ক্যাশ রিসিভ জার্নাল তোমাকে তৈরি করতে হবে। তাহলে এখান থেকে যতগুলা তুমি নগদ টাকা পাবা, যত নগদ টাকা পাবা, স্বাভাবিকভাবে নগদ টাকা পেলে ডেবিট হয়। কি কি কারণে নগদ টাকা পাইছো? বেসিক্যালি সার্ভিসের কারণে নগদ টাকা পাই, বেসিক্যালি আমরা পণ্য বিক্রির কারণে নগদ টাকা পাই, এছাড়া অন্য যে কোনো আদার্স। তো ওই জিনিসগুলো ক্রেডিট হবে, যে যে কারণে আমরা টাকা পাবো, টাকা পাচ্ছি ওই টাকা পাবো ডেবিট, এই যে দেখো টাকা ডেবিট। আর যে যে কারণে পাই সেগুলো আমরা ক্রেডিট করে দেব। এখন টাকা পাওয়ার সময় আমরা মানুষকে কি করি, কিছু বার্তা দেই, সেটা আমাদের জন্য ব্যয়, সেটা ডেবিট হয়। তো এই ডেবিটের জন্য এখানে আমাদের কি সেলস ডিসকাউন্ট নামে আমাদের একটা কি ঘর করতে হবে। বোঝা গেল? এর বাইরে কিন্তু আহামরি কোনো কিছু নাই। এখন সেম কথা, কোন একটা কোশ্চেন সলভ করতে গেলে ওইটা পিরিয়ডিক না পারপেচুয়াল, এটা তোমাদের কনসিডার করতে হবে। এখন এটা পিরিয়ডিক না পারপেচুয়াল, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, এই যে এটা দেখে, এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এই কোশ্চেনটা পিরিয়ডিক না পারপেচুয়াল। তাহলে স্বাভাবিকভাবে, যে এখানে বলছে যে ক্যাশ সেলস অফ মার্চেন্টাইন্স টাকা 30,000 টাকা, যেটার মূল্য ছিল 25,000 টাকা, অর্থাৎ 30,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, যার ক্রয় মূল্য ছিল 25,000 টাকা। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে এখানে বিক্রয়ের টাকা আছে, যেটা আমরা পাইছি ক্যাশ ডেবিট, কেন পাইছি, সেলস এর কারণে পাইছি, ক্যাশ ক্রেডিট, সেলস ক্রেডিট। কিন্তু এখানে আরো যে 2500 টাকা থাকলো, ওইটার জন্য আমাদের একটা জাবেদা দিতে হয়, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টাইন্স ইনভেন্টরি ক্রেডিট। তো এই জন্য তোমাদের কিন্তু শীটে খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছি, খুব সুন্দর করে বলে দিয়েছি যে যখন তোমরা এই জার্নাল করবে, স্পেশাল জার্নাল করবা, তখন দেখবা ওটা পিরিয়ডিক না পারপেচুয়াল। যদি পারপেচুয়াল হয়, তাহলে তোমাদের এভাবে মার্চেন্টাইন্স ইনভেন্টরি নামে একটা আলাদা ঘর তোমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, এই যে এভাবেও করতে পারবা, তারপর আরো অন্য ভাবেও করতে পারবা। এখানে সম্ভবত এই তো ক্যাশ রিসিভ যাবে তাতে, এই যে এভাবেই দেখো, জাস্ট এগুলো কিন্তু বেসিক ক্লাসগুলো যদি করো পারবা। এইটা কি, এটাতে কোনো সমস্যা আছে? এটা কি সলভ করা দিব বলো তো? না ভাই, এটাতে কোনো ক্লাসে সমস্যা কারা নেই। কারা আছো, সলভ করে দেবো, এটা সলভ করে দেওয়া লাগবে। না, এটা লাগবে না। আচ্ছা, তাহলে নিচে আসি আমরা, কারণ প্রত্যেকটা জিনিস চাইলেই বুঝাই দেওয়া যায়, হ্যাঁ, চাইলেই বুঝাই দেওয়া যায়। তো দেখো, এগুলা নিয়ে যদি বুঝাই দিই, দেখবে একটা অঙ্কতেই 30 মিনিট করে যাবে। তো তোমরা যদি নিচ থেকে একটু চেষ্টা করো, যেটা পারবা না, যে ভাই আমি এইটা পারতেছি না, মনে করো যে ভাই আমি এইটা পারতেছি না, যে 24 তারিখ এ চেক, মানে একটা চেক ফর টাকা 24,500 ফ্রম এল কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 2500, সরি 25,000, মানে 25,000 টাকা পাইতা তুমি এল কোম্পানির কাছ থেকে। হ্যাঁ, তো সেই জায়গায় তার কাছ থেকে তুমি 2450 টাকার একটা চেক পাইছো, তাহলে ক্যাশ ডেবিট 24,500, কিন্তু তার কাছে পাইটা কত, 25,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 25,000, কিন্তু তার কাছ থেকে পাইছে হচ্ছে 24,500, তাহলে 500 টাকা তো তুমি কি করছো, ছাপ দিছো, ওটা তোমার জন্য ব্যয়, তাহলে ওটাই হচ্ছে সেলস ডিসকাউন্ট, শেষ। এই যে 500 টাকা, এই জিনিসটারই জাবেদা কিন্তু আমরা জেনারেল জার্নালে করে আসছি, এই জিনিসগুলো কিন্তু আমরা জেনারেল জার্নালে করে আসছি। তো ওই জিনিসগুলাই দেখো এখানে। ওকে,
তো চেষ্টা করো। আমি তোমাদের যেহেতু ম্যাথ গুলা দিয়েছিলাম, তোমাদের করতে বলছিলাম, যারা করছো আলহামদুলিল্লাহ, যারা পারো নাই একটা তো বুঝাই দিলাম, এখানে বাকিগুলো আরো করে দেওয়া আছে। সলভ ক্লাস গুলো করবা, এখানে সলভ দেওয়া আছে, ইনশাল্লাহ পারবা। এ দেখো এখানে 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 2013 সালে এই কোশ্চেনটা আসছিল, এরপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016-তে আসছে, এরপর আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2018 সালে আসছে। এই কোশ্চেনটা যদি আবার রিপিট করে কি করবা বলো তো? পারবা? এখন কোশ্চেন রিপিট ঠিকই হয়েছে, প্র্যাকটিস না করলে পারবা না। এই কোশ্চেনটা দেখো, একটু দেখাই এই কোশ্চেনটা, এরপর হচ্ছে তানবীরের যেখানে সমস্যা আছে সেখানে আমরা যাব। দেখো কোশ্চেনটাতে এখানে কিছু হিসাবের নাম দেওয়া আছে, দেখো এখানে কিছু হিসাব দেওয়া আছে কিন্তু দেখো। তাহলে এখানে বলছে এক্স ওয়াই কোম্পানি ইউজেস এ 6 কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল। তাহলে 6 কলাম, 6টা কলাম থাকবে এমন ক্যাশ রিসিপ্ট জার্নাল সে মেনটেন করে। এখন সেই কলামগুলোর নাম কি কি? ডেবিট পাশে যেহেতু ক্যাশ রিসিভ হয়, তাহলে ডেবিট পাশে ক্যাশ রিসিভ ডেবিট। সেলস ডিসকাউন্ট এটাও ডেবিট হয়, কারণ হচ্ছে আমাদের ব্যয় হয় যখন আমরা ক্যাশ রিসিভ করি, তখন আমরা মানুষকে কিছু ছাড় দিই এ কারণে। ক্রেডিট পাশে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ তার কাছে আমরা টাকা পাই। এছাড়া আদার্স, যে কোনো আয় থেকে। এছাড়া সেলস। এছাড়া আমাদের কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্টাইজ ইনভেন্টরির জন্য আলাদা একটা ঘর, মানে উপরের ঘরটায়, মানে উপরে যে ঘরটা আমরা করলাম না, এই ঘরটাকেই বলা হচ্ছে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। আর এটা পারপেচুয়াল সিস্টেমের। তো এই যে সেম দেখো, ঠিক আছে, এই যে চেক পাইছে, ডিসকাউন্টে চেক পাইছে, সেগুলা প্রত্যেকটা জিনিস সম্বন্ধে। টাকা পায় 75,000 টাকা, কিন্তু টাকা পাইছে 72,750 টাকা, তাহলে ক্যাশ ডেবিট 72,750। এখানে ডিসকাউন্ট বাকিটা, আরো এইটা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে। দেখো সবগুলো এমন আছে, সব কটায় সব কটায় এই সেম জিনিস কিন্তু রিপিট হয়েছে, দেখছো কতবার? তাহলে এখানে সলিউশন দেওয়া আছে, জাস্ট মিলাই নিবা শুধু। ওকে, এরপর আমরা পরের গুলাতে আসি। 4 নম্বরের সমস্যা আছে তানবীর, এটাও তো না ইজি ভাই আছে। হ্যাঁ, আচ্ছা, এটা সমস্যা নেই। 4-এ সমস্যা। না না, নাই। আচ্ছা, আমরা তাহলে স্কিপ করতেছি, আসো। এবার দেখো একটা কোশ্চেন, সেটা হলো বিবিএস মানে ডিগ্রি শিক্ষার্থীদের আসছিল এই কোশ্চেনটা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2004 সালে। ওই 4 সালের কোশ্চেন দেখো 7 কলেজ রিপিট করছে, দেখছো কাহিনী? এখন এই জায়গায় একটা কথা বলি, ঢাকার অধিভুক্ত 7 কলেজে যারা আছো, তোমাদের কোশ্চেন গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করে না। তোমাদের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করে, কিন্তু একাডেমিক যে কোশ্চেন গুলা সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করে না। বরঞ্চ সেই কোশ্চেন গুলা তোমাদের স্যারেরাই করে, যারা তোমাদের পড়ায়। এক, 2 নম্বর কথা হলো তারা এক্সটার্নালের দায়িত্বে থাকে, সম্ভবত ওই সিস্টেমে পরিচালিত হচ্ছে। তো এক্সটার্নাল বলতে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এমন হয়, একজন কোর্স টিচার থাকে এবং সেই কোর্সের একজন এক্সটার্নাল থাকে। তো দেখা যায় যে যদি 6টা কোশ্চেন করা হয়, 4টা কোশ্চেন কোর্স টিচার দেয় আর 2টা কোশ্চেন ওই এক্সটার্নাল দেয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা টোটাল কোশ্চেনের ভিতর দেখবা যে 2টা কোশ্চেন অথবা 1টা কোশ্চেন অথবা 3টা কোশ্চেন তারা নতুন করে দেয়, যে টিচার এক্সটার্নাল হিসেবে থাকে। এবং খাতাগুলো 2বার কাটা হয় আমাদের ইউনিভার্সিটিগুলোতে। আমার যতটুকু ধারণা, এই সেম সিস্টেমে তোমাদের 7 কলেজেরও খাতাগুলো কাটা হয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সবকিছু। বোঝা গেল? অথবা নর্মালি যে কেউ এক্সটার্নাল হিসেবেও থাকতে পারে, যেহেতু ইউনিভার্সিটি সিস্টেমে সবকিছু চলতেছে। তো দেখো এই কোশ্চেনটা সেই কবেকার, 4 সালে, সেই কোশ্চেনটা 19 সালে 7 কলেজ রিপিট করে বসে আছে। ওকে, তো এইটাতে সমস্যা আছে তানভীর? না আর ভাই, যারা এটাতে সমস্যা। জয়েন করছো, সাব্বির আছো, বলো এটাতে সমস্যা আছে? না ভাই নাই। ওই সেম, এটা ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, এই 2টা ঘর, ঠিক আছে? এটার অ্যান্সারে একটু ভুল দেওয়া ছিল। কি বলতেছো? এটা অ্যান্সার ভুল দেওয়া ছিল। আমি তোমার এটা কথা, মানে এটার অ্যান্সার ভুল দেওয়া ছিল ও এইটা, আমাদেরকে যে। হ্যাঁ। এই যে এইটা অ্যান্সার দেখো তো, অ্যান্সার এগুলো হয়, মিলাও তো।
সলভ দিয়ে দিবনি, সমস্যা নেই, সলভ তো যেহেতু প্রত্যেকটারে সলভ থাকতেছে সলভ দিতেছি। তো দেখা যাচ্ছে যে তোমরা এই পিডিএফ গুলো কিন্তু সবার জন্যই দিতেছি। অলরেডি যতগুলা ক্লাস নিয়েছি ওগুলো কিন্তু পিডিএফ অলমোস্ট দিয়ে দিয়েছি। তারপরে তোমরা পড়ো না, না পড়লে তো আসলে আমাদের করার কিছুই নাই। তো অ্যান্সার হয়তো বা কি বলে, কোশ্চেন শিটে অ্যান্সার হয়তো বা আমার ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, অথবা এখানে ভুল থাকতে পারে, ভুলের উপরে তো মানুষ না। কিন্তু তোমরা নিয়ম মাফিক করবা, ঠিক আছে? এই যে এই জায়গায় দেখো, এই কোশ্চেনে ঝামেলা আছে একটু। এই যে দেখছো, কন্ডিশন দেওয়া আছে। এই যে যে কন্ডিশন গুলো, এখানে একটা কন্ডিশন, আর এটা হচ্ছে কি, ইনভয়েস ডেট দেওয়া আছে। কোথাও কত নাম্বার এটা, ও 22 নম্বরেই এই যে ইনভয়েস ডেটও দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো এখানে একটা কথা বলি, যদি কোনো কোশ্চেনে এরকম এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া থাকে, যেমন রেফারেন্স নাম্বার থাকতে পারে, টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকতে পারে, ইনভয়েস নাম্বার দেওয়া থাকতে পারে, তো তখন দয়া করে ওইটার ঘরও কাটিও, ঠিক আছে? ওইটার ঘরও তোমাকে তখন কাটতে হবে। যখন নাই তখন কাটলা না, সমস্যা নাই। তো সেক্ষেত্রে কি করতে হবে, খাতাটা উল্টা পাশে করে নিতে হবে, মানে কি, শোয়াই দিতে হবে। এই ঘর কিন্তু তুমি লম্বালম্বি কাটতে পারবে না, তাহলে তুমি শোয়াই দিবা। এখন কথা হচ্ছে ভাই, পুরো পেজটা যে শেষ হবে, আরে ভাই শেষ হবে তো কি হয়েছে, শেষ হোক, সমস্যা নেই। এই কারণেই তোমাকে ঘিজিবিজি করে লিখতে হবে, বিষয়টা এমন না। তোমার খাতা বড় হোক, কিন্তু তোমার লেখা যখন ফ্রেশ হবে তখন দেখবে স্যাররা খুব ভালো মার্কিং করে এই জায়গাগুলোতে। স্পেশালি অ্যাকাউন্টিং সাবজেক্টে একটা কোশ্চেন এক পেজে দিবা, ঠিক আছে? মানে একটা কোশ্চেন আবার দ্বিতীয় একটা ঘরে যাবে, এমনটা করা যাবে না। জাহিদ কল করছে, ধরো তো। বুঝাইতে পারলাম? তাহলে এইটাতে কি উত্তর ভুল আছে? থাকলে থাকতে পারে হয়তো বা, ক্যালকুলেশন করতে। কিন্তু এখানে কোনো এন্ট্রি বোঝো নাই, এমন কোনো এন্ট্রি আছে বলো তো? ওই সেম দেখো, এই যে দেখো, আনিস স্টার্ট এ বিজনেস উইথ ক্যাপিটাল টাকা 20,000। আনিস 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে এর ফলে কি ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসছে? হ্যাঁ, ক্যাশ ডেবিট হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট হয়েছে মানেই তোমাকে ক্যাশের ঘরে টাকাটা দিতে হবে। কেন ডেবিট হয়েছে? মূলধন বাবদ। তো মূলধন নামে আমরা ক্রেডিট কোনো ঘর করি না, ওইটা আদার্স এর ঘরে আমরা নিয়ে যাই, ঠিক আছে? তো অনেকে মনে করবে আল্লাহ এটা তো আসবে না, অনেকে মনে করবে এটা আসবে না, কারণ এই এই এন্ট্রিটা তো আমরা আর অন্য কোথাও দেখি নাই, তো এটা দিবে না অনেকেই। কিন্তু তোমরা মাথায় রাখবা, এই যে যখন তোমরা ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট, অথবা নর্মাল পার্সেস জার্নাল, সেল জার্নাল রিলেটেড যে কোনো জাবেদা গুলো তোমরা করবা, যখন তোমরা এগুলো করবা তখন মাথায় রাখবা যে আসলে তোমাকে কোন বই তৈরি করতে বলতেছে, এবং ওই বইয়ের জাবেদার সঙ্গে সবকিছু মেলে কিনা। যেমন পার্সেস জার্নাল যখন তোমাকে করতে বলবে, তাহলে পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট আছে কিনা। সেল জার্নাল যখন করতে বলবে, দেখবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আছে কিনা। ক্যাশ রিসিভ জাবেদা তোমাকে করতে বলতেছে, ক্যাশ ডেবিট আছে কিনা এটা দেখবা, ক্যাশ ডেবিট আছে কিনা। ক্যাশ ডেবিট আছে মানে ওইটাই অন্তর্ভুক্ত হবে, তাহলে এটার কারণে ক্যাশ ডেবিট হচ্ছে। ক্রেডিট এখন কি হয় হবে সেটা পরে দেখা যাবে। ক্রেডিটের জন্য তোমার যদি ঘর এই দুটার মধ্যে পড়ে তো ভালো কথা, না হলে আদার্সে দিবা চোখ বন্ধ করে। কেন আদার্সে দিলে, ওটা ক্যাপিটাল বা ওটা অমুক, ওটা তমুক, ওটা সমুক। ক্লিয়ার? বোঝা গেল? আর হ্যাঁ, বাকিগুলো তো, হ্যাঁ বলো। এটার ওই যে 11 নাম্বার, মানে 11 তারিখের ওই ইয়াটা একটু বুঝাই দেন তো। আচ্ছা, 11 তারিখ এখানে বলা আছে যে সোল্ড মার্চেন্ডাইজ ফর টাকা 3,000। তাহলে 3,000 টাকার মজুত পণ্য বিক্রি করা হয়েছে, ঠিক আছে? এই যে 3,000 টাকার মজুত পণ্য বিক্রি করা হয়েছে, এই জিনিসটাকে তোমরা ধারে ধরিও। এখানে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে কি 11? না, এটা ইনক্লুড না করাটাই বেটার হবে, পুরা দমে বাদ দিয়ে দিও। আচ্ছা যাই হোক, এটা নিয়ে একটা কথা বলি। এইটা নিয়েই হয়তো বা কনফ্লিক্ট হবে। আসলে এই সমাধানগুলো আরেক ভাই করে দেওয়া, মানে এই শীট গুলা উনি আরেকজন করে দিয়েছে, তার কাছ থেকে নেওয়া। তো এই কোশ্চেনটা নিয়ে অবশ্যই কনফ্লিক্ট হবে, এক একজন এক এক ভাবে সলভ করবে।
ঠিক আছে, এখানে আমি ওই জিনিসটারে ব্যাখ্যা দিতেছি। দেখো 20 নাম্বার ট্রানজাকশনটা দেখো, বা নর্মাল যে কোনো ট্রানজাকশন গুলো দেখো সেলস এর ক্ষেত্রে, এটা যে পারপেচুয়াল সিস্টেমের অঙ্ক, এটা বুঝতে আর আমরা বাকি নাই। এই যে কারণ কস্ট আছে, সেলস এর সঙ্গে কস্ট আছে, কিন্তু এই সেলস এর সঙ্গে কোনো কস্ট নাই, এই সেলস এর সঙ্গে কিন্তু কস্ট নাই। তার মানে এখানে তুমি দুভাবে কোশ্চেনটা সলভ করতে পারবা। নাম্বার ওয়ান, এখানে এই সেলসটা যে করা হয়েছে 3000, আমরা ধরে নিব এর কস্ট 3000। অর্থাৎ যেহেতু পারপেচুয়াল সিস্টেমের ম্যাথ, তো এই সিস্টেমের ম্যাথে যদি সেলস এর সঙ্গে কস্ট যদি না দেওয়া থাকে, আমরা ধরে নেই যে ওটাই হচ্ছে কি ক্রয় মূল্য ছিল, অর্থাৎ 3000 টাকার জিনিস 3000 টাকায় বিক্রি করছো। ঠিক আছে, এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। 3000 টাকার পণ্য ক্রয় করে 3000 টাকায় তুমি বিক্রি করলা, এই জিনিসটা জাবেদা কি? এই জিনিসটার আসলে জাবেদা আছে। সে জাবেদাটা কি জানো? সে জাবেদাটা হচ্ছে সেলস ডেবিট আর হচ্ছে পারচেস ক্রেডিট হয় এই জাবেদাটা। এর জন্য এভাবে জাবেদা হয় না, এভাবে জাবেদা হবে না। অর্থাৎ ক্যাশ ডেবিট আর অপরদিকে সেলস ক্রেডিট, আর একই সঙ্গে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, এই জাবেদাটা মূলত হয় না, এটা আমরা দেই না, এটা আমরা দেই না সরাসরি, আমরা এই জাবেদাটা দেই সব সময়, এবং এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসে। ঠিক আছে, মানে ক্রয় মূল্য যে মূল্যে কিনছি সেই মূল্যে বিক্রি করলে সেলস ডেবিট হয়, পারচেস ক্রেডিট হয়। ঠিক আছে, তো এই যে এই কোশ্চেনটাতে আমরা আসলে এটা কি হিসেবে ধরবো, এই কোশ্চেনটাতে আমার মতে এই ট্রানজাকশনটা বাদ দেওয়াটাই উত্তম, টোটালি বাদ। এন্ড প্রশ্ন হতে পারে ভাই কেন বাদ? কারণ আমি তোমাদের একটু আগেই বললাম যে পণ্য ক্রয় বিক্রয় করার সময় যতক্ষণ পর্যন্ত না ক্যাশ কথাটা বলা থাকবে, নর্মাল ভাবে যদি থাকে ওইটারে আমরা ধারে ধরবো। নোট তোমরা দিতে পারবা যে এইটারে আমরা ধারে ধরছি। এখন এটারে আমরা কেন ধারে ধরবো আমি তো বলেই নিলাম, বলে দিছি যে পণ্য ক্রয় বারংবার হয়, এ কারণে এই জিনিসগুলো ধারে হওয়াটা স্বাভাবিক। আর সম্পদ ক্রয়টা বারংবার হয় না, এই কারণেই ওটা ধারে হয় না, একদম নির্দিষ্ট করে উল্লেখ থাকলে তারপর ধারে, অন্যথায় পার্সেসটা সচরাচর ধারে হয়। তো এটারে আমরা ধারে যদি ধরি, এটারে আমরা ইনক্লুডই করব না। এই কোশ্চেন ইনক্লুড করা হয়েছে এবং এখানে একটা নোটও দেওয়া আছে, যাই হোক ভাই নোট হিসেবে দিয়েছে। এখানে বলছে 11 তারিখে সেলসটার কষ্ট ধরা হয়েছে 3000 টাকা এবং এটা ক্যাশে ধরা হয়েছে। অর্থাৎ এখানে এই এই সিস্টেমে ধরে করা হয়েছে কস্ট 3000 টাকা, মানে ক্রয় মূল্যে কিনে ক্রয় মূল্যে আবার বিক্রি করা, লাভও নাই লসও নাই। ঠিক আছে, তো এই সিস্টেমে ক্যাশ ডেবিট, এই যে ক্যাশ ডেবিট করছে, এই যে ক্যাশ ডেবিট, ঠিক আছে, আর অপরদিকে সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই সিস্টেমে ম্যাথটা কিন্তু সলভ দেওয়া আছে। তবে তোমরা এই এন্ট্রিটা টোটালি বাদ দিবা, এটাই উত্তম হবে, কারণ এখানে অন্য অন্য যে ট্রানজাকশন গুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু কস্ট দেওয়াই আছে। যেহেতু এটা ঝামেলা করতেছে, টোটালি বাদ দিয়ে বলবা এটা আমরা ধারে ধরে ফেলছি, এবং এর কারণে তোমার কোনো মার কাটবে না, আমি শিওরিটি দিতেছে। আর এখানে যে সিস্টেমটা ধরা হয়েছে, ঠিক আছে, এইটা যে সিস্টেমটা, এটা মূলত প্রকৃত জাবেদা না। ঠিক আছে, এইটা প্রকৃত জাবেদা না। তবে যদি নিয়ম মাফিক যদি জাবেদা দিতে চাও তাহলে এই জাবেদাটা দিতে পারি। আর অপরদিকে আমি যেটা বললাম যে সচরাচর এই জিনিসটার ফাইনাল যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা হয় হলো আমাদের পার্সেস সরি ক্রেডিট হয়ে যায়, কারণ পার্সেসটা কমে যায়, আর অপরদিকে সেলসও ডেবিট হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আমাদের প্রকৃত যখন আমরা ইনভেন্টরি নির্ণয় করব, প্রকৃত যখন আমরা সেলস নির্ণয় করব, তখন এইটার এই যে জাবেদা, এগুলা রিয়েল জাবেদা, এখানে ভুল আছে এই জিনিসটা, বুঝছো? এই জিনিসটা তোমরা বাদ দিবা টোটালি। এই জিনিসটার আসলে সঠিক জাবেদা 3000 টাকার জিনিস ক্রয় করে এনে 3000 টাকা বিক্রি করছো, এইটার নিয়মতান্ত্রিক জাবেদা হলো এইটা, কিন্তু এইটার আসলে পিওর জাবেদা হলো এইটা। পিরিয়ডিকে হলো পার্সেসটারে ক্রেডিট করতে হয়। ঠিক আছে, আর অপরদিকে সেলস যেটা আছে না, সেলস, ওই সেম টাকাতে সেলসটারে ডেবিট করতে হয়। ঠিক আছে,
আর এখানে পারচেসের জায়গায় পারপেচুয়াল সিস্টেমে তুমি এখানে ইনভেন্টরি দিতে পারবা। এর মানে হলো যখন আর্থিক অবস্থার বিবরণী করবা ইনভেন্টরি সম্পদ হিসেবে দেখানো হবে, তো এই 3,000 টাকা অটোমেটিক্যালি 3,000 টাকা মাইনাস হচ্ছে ক্রেডিট করার কারণে। সেলস আয় বেশি দেখানো আছে, তো স্বাভাবিকভাবে আয়টারে ডেবিট আমরা করে ফেলছি, স্বাভাবিকভাবে আয়টা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এই ট্রানজেকশনের ফলে লাভ লস জিরো, অর্থাৎ ডেবিট ক্রেডিটের ইম্প্যাক্ট জিরো। এটা নিয়ম না, এটা 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 জাস্ট নিয়মতান্ত্রিকের মধ্যে একটা যাবে না, কিন্তু এটা করা উচিত না, এটার পক্ষে না আমি। বুঝছো? তোমরা এটা টোটালি বাদ দিও। এবার এটা আমি বাদই দিছিলাম, দিয়ে হ্যাঁ, ওই অ্যান্সারটা মানে 92,500 300 ও হচ্ছিল। হয়তো বা এই কারণে এটা বাদ দিও ভাই। হ্যাঁ। আমি জানি না অন্য কোনো পাবলিকেশন বা অন্য কারা কিভাবে এটা জাবেদা দিছে, কিন্তু আমি তোমাদের মূল কাহিনী বললাম, একদম পিওর পিওর কথাটা বললাম। ঠিক আছে, এখন এই জিনিসটা হয়তো বা যখন আমি কোনো একজন এফসিএ স্যারের আন্ডারে একদম সরাসরি যাব, তখন হয়তো বা এই জিনিসগুলো নিয়ে তাকে জিজ্ঞেস করতে পারবো আসলে বাস্তবতায় এই ধরনের জিনিসগুলো কিভাবে এন্ট্রি করা হয়। হ্যাঁ, যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আছি, আমি খুব দ্রুত ফার্মে জয়েন করব, তখন এই ধরনের কোশ্চেন গুলো একদম ডিরেক্ট এফসিএ স্যারকে আমি বলতে পারবো। যেমন তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের এডমিশন টেস্টে একটা কোশ্চেনের উত্তর, ঠিক আছে, আজ পর্যন্ত সকল গাইড বই ভুল আছে। সেটা কোনটা জানো? এই যে মনে করো কোম্পানি সংগঠনের ক্ষেত্রে একটা শেয়ারের মূল্য 100 টাকা, সেই শেয়ারটা তুমি যদি 100 টাকায় ক্রয় করো, তোমার দায় কত? একটা শেয়ার তুমি 100 টাকায় ক্রয় করছো, তোমার দায় কিন্তু 100 টাকা। সেম একটা শেয়ার তুমি যদি 110 টাকায় ক্রয় করো, তোমার দায় কত হবে? সেম একটা শেয়ার 100 টাকা যেটা তুমি যদি 90 টাকায় ক্রয় করো, তাহলে তোমার দায় কত হবে? তো এই জিনিসটা দিয়ে, যেমন একটা শেয়ার 100 টাকা যেটা 110 টাকা তুমি কিনছো, এখানে দায় 110 টাকা, এর পক্ষে সবাই, কিন্তু এটা ভুল। মানে কোম্পানি সংগঠনের কোশ্চেন আছে না, যে শেয়ার দ্বারা সীমিত কোম্পানি সংগঠনের দায়, তাই না? তো শেয়ারের মূল্য কত? শেয়ারের মূল্য ফেস ভ্যালু কিন্তু কত? 100 টাকা। সুতরাং তোমার দায় সবসময় 100 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি 90 টাকা দিয়ে শেয়ারটা কিনছো, তোমার দায় কি তখন 90 টাকা হবে? না, ওই 100 টাকাই হবে। এইটা আজ পর্যন্ত গাইড বইগুলোতে ভুল আছে, আজ পর্যন্ত সবাই এই জিনিসটা ভুল পড়ায়। অথচ এই যে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আছি না, কর্পোরেট জায়গা আছে না, আমরা কিন্তু এটা করি না। আর এটা নিয়মও না। কোম্পানির দায় অল টাইম ফেস ভ্যালুতে ক্যালকুলেট করা হয়, কোম্পানির ক্যাপিটাল অল টাইম ফেস ভ্যালুতে ক্যালকুলেট করা হয়। এই যে অবহার 10 টাকা, এখানে অধিহার 10 টাকা, এই অবহার অধিহারের নামে আলাদা আমরা কি করি? অ্যাকাউন্ট খুলি। বুঝছো? এই হলো কাহিনী। তো তোমরা এই জিনিসটা বাদ দিয়ে দিও। আর এইটার যে জাবেদাগুলোর কথা বললাম, ওইটা রিয়েল বললাম, বাস্তব। কিন্তু আসলে একদম ফুল অ্যাকচুয়াল অর্থে আমি যেটা বললাম সেটাই করা হয়। বুঝছো? প্রকৃত এখানে হলো বা ক্রয় নির্ণয় করার সময় যেহেতু আয়ও হয় নাই ব্যয়ও হয় নাই, তো স্বাভাবিকভাবে এই ক্রয়টাকে আমরা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি না। সেম অনুরূপ ভাবে এই বিক্রয়ের ফলে যেহেতু আমাদের আয় হয়নি, স্বাভাবিকভাবে এই বিক্রয়টাকে আমরা প্রকৃত বিক্রয় ধরি না, মুনাফাবিহীন বিক্রয় বলা হয় এটাকে। ওকে, ক্লিয়ার তো? কি নতুন হ্যাঁ। কিছু পাচ্ছ? নতুন কিছু পাইলা? এটাই পার্থক্য, বুঝছো আমার কাছে? এই জিনিসটাই হলো পার্থক্য অন্যদের থেকে। তো এই জিনিসগুলো আসলে কলেজের টিচারদের উচিত ধরে 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 আলোচনা করা। কিন্তু আসলে আমি যতটুকু জানি তোমাদের কলেজগুলোতে আহামরি তেমন ভালো ক্লাস হয় না। আসো, 6 নাম্বার, 6 নাম্বারে কোনো সমস্যা আছে? এটা কি বলছে? ওই ক্যাশ রিসিভ জার্নালে বলছে ওই সেম জিনিসগুলো আছে, অনেকগুলো মনে হয় বাদ যাবে এখান থেকে, অনেক কটা এন্ট্রি মনে হয় বাদ যাবে, ধারে আছে এমন আর কি। এখানে সমস্যা আছে কারো? বলো তো। করো একটু না, নিজেরা প্র্যাকটিস করে। সাব্বির কি অবস্থা? সাব্বির তো ক্লাসও করে, সবকিছুই করে। সাব্বির পারছো? এগুলা পারবা? জি ভাই পারবো। ওকে, আমরা তাহলে এটাও স্কিপ করি, সহজ আছে, স্বল্প দাও আছে। দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে 2010 সালে, 2010 সালের কোশ্চেন। এটা ক্যাশ পেমেন্ট যাবে না, ওই সেম একই, এখানে কঠিন না। এটা মনে হয় আগে রিপিট হয়েছে, রিপিট কোশ্চেন এটা, এটাও লাগবে না, ওই সেম আগের রিপিট এটা। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2014 সালে একটা কোশ্চেন আছে, 8 নাম্বার কোশ্চেন। হ্যাঁ আসো, এটা একটা বড় কোশ্চেন রে। আসো, এই কোশ্চেনটাতে কি বলছে দেখি।
বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবো ইন দ্য পার্সেস জার্নাল, সেল জার্নাল, লেজার জেনারেল জার্নাল। ওরে বাপরে। পার্সেস জার্নাল শুড হ্যাভ ফলোইং কলাম, ডেডলাইন ও হেডলাইন, ডাটা, অ্যাকাউন্ট ক্রেডিট or debitor, reference number, account payable, inventory debit and others debit, other account debit. ও দেখো এই কোশ্চেনটা হিয়া বড় একটা কোশ্চেন, হ্যাঁ বড় একটা কোশ্চেন। তো এই বড় কোশ্চেনটায় থেকে তোমাকে বলছে যে উপরোক্ত ট্রানজেকশন গুলো থেকে তোমাকে পার্সেল জার্নাল তৈরি করতে হবে, সেল জার্নাল তৈরি করতে হবে, এরপর অবশিষ্ট জার্নাল গুলোর জন্য জেনারেল জার্নাল তৈরি করতে হবে। আর পার্সেল জার্নাল যখন তুমি তৈরি করবা বা সেল জার্নাল যখন তুমি তৈরি করবা, তখন ওই ঘরে ডেট দিবা, ওই ঘরে অ্যাকাউন্ট ডেবিট অথবা ক্রেডিট অংশ দিবা। যেমন পার্সেসের ক্ষেত্রে অ্যাকাউন্ট ডেবিট, সরি ক্রেডিট হয়, সেলস এর ক্ষেত্রে অ্যাকাউন্ট ডেবিট হয় টাইটেলের ঘরে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা পেবল, এরপর তো হলো ইনভেন্টরি বা পার্সেস, এরপর আদার্স অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, আর কি নর্মাল ভাবে পার্সেস সেল জার্নালের যে ঘর হয় সেইটা। ওকে, তো দেখো এই কোশ্চেনটা আমাদের পিরিয়ডিক না পারপেচুয়াল, এইটা আগে দেখতে হবে। নর্মাল ভাবে যদি আমরা এখানে দেখি, এখানে ইনভেন্টরি আছে, ঠিক আছে, ইনভেন্টরি আছে, তার মানে এটা পারপেচুয়াল আপাতত ধরে নিতেছি। আরো দেখি এখানে আসি, হ্যাঁ এই যে পারপেচুয়াল, ঠিক আছে, পার্সেস মার্চেন্টাইজ। দেখি আরো, সেলস কই, সেলস, এই যে সেলস, সেলসে 1300 রুবি কোম্পানিকে, আর মাসুদ বোর্ডস ওরে দেওয়া হয়েছে 1500 টাকা সেলস করা হয়েছে, কিন্তু কস্ট নাই। ও দাঁড়াও, এই তো এখানে দেওয়া আছে, এই যে উপরে দেখো দেওয়া আছে সুন্দর করে। এগুলা যখন কোশ্চেন সলভ করবা তখন এগুলা চোখ কান খোলা রাখতে হবে। এখানে বলে দেওয়া আছে দ্য কস্ট অফ অল মার্চেন্টাইন সোল্ড ওয়াজ 70% অফ দ্য সেলস প্রাইস। তাহলে আমরা যে পণ্যগুলো বিক্রি করছি সেই বিক্রিত পণ্যের হচ্ছে 100%, ওর 70% হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর 30% হচ্ছে প্রফিট। অর্থাৎ 30% প্রফিটে প্রত্যেকটা সেলস এখানে সংগঠিত অবস্থায় আছে। তাহলে এই যে এখানে 1300 টাকা আমরা সেলস করছি, তাহলে এখানে কস্ট আছে 70%, তার মানে 1300-এর উপর 70% হলে কস্টটা পাবো, তার মানে 1300 টাকা আমরা সেলস এজ এ সেলস ডেবিট ধারে যদি হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, সরি সেলস ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর 70% টাকা কস্ট অফ গুডস সোল্ড, আর অপর দিকে ইনভেন্টরি ক্রেডিট করতে হবে। অনেকে বুঝবে না, ধরতেই পারবে না এই জিনিসটা, সে ধরতেই পারবে না, বুঝতেই পারবে না। বলো এটা পারছো সাব্বির, তানবীর, কি অবস্থা এটার? এটা কিন্তু কঠিন আছে, যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছো এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। এটা পারছিলাম না, এটাই সমস্যা ছিল। আচ্ছা আসো, আমি যাই হোক যে জিনিস যতটুকু বললাম সেই জিনিসটা থেকে বুঝতে পারছো তো যে কাহিনী কোথায় কোথায় কিভাবে দেখতে হবে। তুমি পারপেচুয়াল, সরি মানে তোমাকে যে কোনো জাবেদা করতে বলুক না কেন, তুমি আগে সবার আগে কোশ্চেনটা দেখবা যে এটা পিরিয়ডিকে করবা না পারপেচুয়ালে করবা, কথা আগে একটাই। তোমাকে জাবেদা করতে বলছে, তুমি আগে দেখবা যে এটা পিরিয়ডিক না আর পারপেচুয়াল। তাহলে আমরা ইনশিওর হওয়ার জন্য পার্সেস দেখবো, পার্সেসে ইনভেন্টরি আছে কিনা ওটা থেকে দেখবো। আবার সেলসে কস্ট অফ গুডস সোল্ড আছে কিনা। অনেক সময় সেলসের সঙ্গেই থাকে ব্র্যাকেটে, অনেক সময় এভাবে কোথাও চিপাই চুপায় লুকায় রাখা হয় কথাটা। তাহলে এখানে কিন্তু এই যে দেখো বলছে কস্ট অফ গুডস সোল্ড প্রত্যেকটা সেলসে 70%। তাহলে আমরা ইনশিওর হয়ে গেলাম এটা হলো পারপেচুয়াল সিস্টেম, অঙ্কটা করতে হবে। তাহলে পারপেচুয়াল সিস্টেমে যদি অঙ্কটা করতেই হয় তাহলে আমাদের পার্সেস জার্নালের ঘর কেমন হবে? তাহলে পার্সেস জার্নালের দেখো ঘর দুইটা আছে। আসো, এই যে সিঙ্গেল কলাম পার্সেস জার্নাল, এক্ষেত্রে শুধুমাত্র ধারে কোরাইগুলো অন্তর্ভুক্ত করব। আর একটা ঘর আছে সেটা হচ্ছে কি মাল্টি কলাম পার্সেস জার্নাল, এক্ষেত্রে যে কোনো সম্পদ যদি আমরা ক্রয় করি সেইটাও আমরা এখানে লিখবো, সেটা ধারে হতে হবে। তাহলে আমাদের প্রশ্নে দেখো বলেই দিয়েছে, সম্ভবত মাল্টি কলামের কথা বলেই দিয়েছে।
মাল্টি কলাম বলছে না, মাল্টি কলাম কথা বলে নাই। আচ্ছা, মাল্টি কলাম কোথাও নাই। হুম। তাহলে কোথাও মাল্টি কলাম নাই। যদি মাল্টি কলাম না থাকে, তুমি চাইলেই সিঙ্গেল কলামটা করতে পারবা। মানে ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটর পার্সেসের ক্ষেত্রে, এরপর হচ্ছে টার্ম বা সত্য জটিল থাকে সেটা, এরপর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, জাস্ট এইটাই দিতে পারবা। ঠিক আছে, এতটুকু দিয়ে করলেও হবে। তো যেটা কিনা এই যে দেখো, পার্সেস অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এই দুটো ঘর দিলেই চলতো। কিন্তু এখানে আমরা আদার্স এর ঘরে আরো দুটো এন্ট্রি দেখতেছি। এখন এই দুটো এন্ট্রি কোথা থেকে আসলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। যেমন 13 তারিখে, দেখি 13 তারিখে কি হয়েছে। পার্সেস স্টোর সাপ্লাইজ ফ্রম মালিহা সাপ্লাইজ টাকা 720, 720 টাকা দিয়ে মালিহা ট্রেডার্স এর কাছ থেকে আমরা সাপ্লাইজ ক্রয় করছি। এখন এই সাপ্লাইজটারে আমরা ব্যয়ও ধরি, আমরা সম্পদও ধরি। তো এই সাপ্লাইজটা যখন আমরা ক্রয় করছি, সম্ভবত আরো সাপ্লাইজ এখানে আছে দেখি, 26 ইকুইপমেন্ট আছে। আচ্ছা যাই হোক, এখানে আবার ইকুইপমেন্টও আছে এই সেম প্রশ্নে। তার মানে এই প্রশ্নটাতে দেখো আমাদের সাপ্লাইজ কেনা আছে, ইকুইপমেন্ট কেনা আছে। তো এই যে এই জিনিসগুলা, এখানে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা আসলে পার্সেস জার্নালের ভিতর নিব কি নিব না, এটি ডিপেন্ড করবে কোশ্চেনের ইনস্ট্রাকশনের উপর। যদি মাল্টি কলাম বলতো, তাহলে আমরা ধারে সম্পত্তি ক্রয়গুলাও আমরা জাবেদার মধ্যে নিয়ে আসতাম। যেহেতু আমাদের এখানে কোথাও মাল্টি কলামের কথা বলে নাই, ঠিক আছে, এখানে শুধু এই যে আদার্স অ্যাকাউন্টের কথা ডেবিট বলছে, এটার মাধ্যমে আমরা ধরতে পারি যে এটা মাল্টি কলাম। কিন্তু এখানে একটা বিষয় আছে, সে বিষয়টা কি জানো, এই কোশ্চেনটাতে কিছু জায়গায় একটু ঝামেলা আছে। যেমন এই যে দেখো, এখানে বলছে পার্সেস ইকুইপমেন্ট ফ্রম জারা সাপ্লাইজ টাকা 900, তাহলে জারা সাপ্লাইজের কাছ থেকে আমরা ইকুইপমেন্ট ক্রয় করছি। এখন ইকুইপমেন্টটা এটা কিন্তু হচ্ছে কি আমাদের কাছে সম্পদ। তাহলে সম্পদ ক্রয় করার সময় যদি ক্যাশ অন ক্রেডিট কোনো কথাই বলা না থাকে, ওটাকে আমরা সচরাচর ক্যাশ ধরি। তো এই ধরনের এন্ট্রি গুলা আসলে এই জাবেদা বই অন্তর্ভুক্ত করাটা ঠিক না, যেটা এখানে ধরে করা হয়েছে। আমি জানি না কেন করছে, কিন্তু এই ধরনের এন্ট্রি গুলা এখানে করা ঠিক না। আচ্ছা এখানে দাঁড়াও দেখি এটা কোন ধরনের প্রতিষ্ঠান। দ্য চার্ট অফ অ্যাকাউন্ট অফ এল আর কোম্পানি ইনক্লুডিং দ্য ডট ডট ডট, এটা কোন ধরনের কাজ করে? অল পার্সেস ওয়ার সেলস। আচ্ছা ঠিক আছে, ইকুইপমেন্ট না, এগুলো নিয়ে আসা ঠিক হয়নি। একটু দাঁড়াও দেখি জেনারেল জার্নাল, জেনারেল জার্নালে কি কি নিয়ে আসছে। 2, রিসিভ পাইড বিল ফ্রম সাউন্ড শিপিং অন বন্যা পার্সেস টাকা হলো 400। এটা ফ্রাইট মানে হলো ভাড়া, ভাড়ার বিল রিসিভ করা হয়েছে ফ্রম সাউন্ড শিপিং অন বন্যা পার্সেস। তাহলে আমরা কোথাও পার্সেস করছিলাম, সাবং শিপিং সেটা হচ্ছে আমাদের শিপিং করে দিছে, এর কারণে তারা এটার জন্য আমাদের কি দিছে, একটা বিল দিছে। আচ্ছা, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। 8 নম্বর, রিসিভ ক্রেডিট অন মার্চেন্ডাইজ রিটার্ন টু কোনা কোম্পানি। হ্যাঁ, এটা হচ্ছে ওই হচ্ছে দেখা যাচ্ছে যে হলো আমাদের হলো এই পার্সেস অথবা সেলস যখন রিটার্ন আসে সেটা, তো সেগুলো তো পার্সেস সেলস জার্নালে আসে না। আচ্ছা ওটা জেনারেল জার্নালে যাবে। আচ্ছা দাঁড়াও আর একটু দাঁড়াও, 18 তারিখ দেখি। 18 তারিখ বলছে রিসিভ বিল ফর অ্যাডভার্টাইজিং। হ্যাঁ এটাও যেহেতু ব্যয়, স্বাভাবিকভাবে এটাও আমাদের পার্সেস সেলস জার্নালে আসতেছে না, এটাও এদিকে আসতেছে। এরপর কি আছে, 22 তারিখ সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, ওটাও আসবে না। 28 তারিখে কি বলা আছে, রিসিভ ফ্রাইট বিল ফ্রম সাউন্ড শিপিং
অন আলি পার্সেস অফ জুলাই জুলাই 2015। আচ্ছা, কয়েকটা এন্ট্রি ঝামেলা আছে, বড় কোশ্চেন। তবে এখানে একটা বিষয় বলি, সেটা হলো এই যে এই কোশ্চেন গুলাতে, এই যে যেমন এগুলা, এই যে এগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা একদম ডিরেক্টলি ক্রেডিট করে বলাটাই ভালো ছিল কোশ্চেনে। কারণ সচরাচর যেটা বলছিলাম যে সম্পদগুলা সম্পদগুলা আমরা অল টাইম ক্যাশে ক্রয় করি, একদম স্পষ্ট ধারে কথাটা উল্লেখ করে দিতে হয়, অন্যথায় ওটারে নগদ ধরতে হয়। বুঝছো, এটাই নিয়ম। তো সেক্ষেত্রে তোমরা চাইলেও এই কোশ্চেনটা যখন সলভ করবা, তখন তোমরা চাইলে এই কোশ্চেন গুলা জেনারেল জার্নালে দিতে পারবা, কোনো সমস্যা হবে না। এই কোশ্চেন গুলা জেনারেল জার্নালে দিতে পারবা, মানে এগুলো পার্সেসের ভিতর নিয়ে আসবা না, ঠিক আছে, এটা করতে পারবা। আর তোমরা যদি চাও যে না ঠিক আছে নিয়ে আসবো, সেই হিসেবেই তোমরা দিও। ও, এখানে আরেকটু দাঁড়াও, এই যে এখানে বলে দিয়েছে, এইটা দেখো। দেখো, আমি এই কোশ্চেনটা আগে দেখিনি, বুঝছো, এই হয়তো বা ফার্স্ট টাইম আমি দেখতেছি। এই দেখো, এখানে বলছে ইন জুলাই দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন ওয়ার কমপ্লিটেড, অল পার্সেস এন্ড সেলস ওয়ার অন অ্যাকাউন্ট। এই তো একদম স্পষ্ট করে দিয়েছে। তার মানে ওই যে বললাম না, স্পষ্ট করে দিতে হবে। দেখছো, আমি তোমাদের বললাম না যে পার্সেস সেলস এর ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো থাকবে। এটা হচ্ছে প্রকৃত শিকার হচ্ছে, বা তোমার যে প্রকৃত বেসিক বা কনসেপ্ট আছে সেটার যে একটা কনফিডেন্স, সেটাকে বুঝতে পারলাম। আর আমি কিন্তু দেখিনি, বিশেষ করে পড়ছি কিন্তু মনে নাই, মাথায় ধরে নেই এটা। তাহলে এখানে দেখো, আমরা যতগুলো পার্সেস সেলস করছি সবগুলো অন ক্রেডিটে, এখানে একটাও ক্যাশে নাই। আর যদি থাকে ডিরেক্ট উল্লেখ করেই দেওয়া থাকবে এমন কিছু, যদিও নাই এখানে। তাহলে এখানে যেগুলো হচ্ছে এই যে সম্পদ ক্রয় করা আছে, সেগুলো হচ্ছে ধারে ক্রয় করা হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের মাল্টি কলামে পার্সেস জার্নালটা তৈরি করা লাগতেছে, এই কারণেই এই সিস্টেমে করে দেওয়া আছে। তো হয়তোবা যারা কোশ্চেনটা সলভ করছে অলরেডি, তারা এত কিছু জেনে বুঝে সলভ করার সময় এত কিছু জানছে, বুঝছে, তারপর সলভ করে দিছে। তাহলে এটা বুঝতে পারলা, প্রথমে এটা তো ক্লিয়ার হলো নাকি? তাহলে এখানে দেখো যে 1 জুলাই এগুলো হলো খতিয়ান হিসাব, এগুলো হচ্ছে ওই প্রতিষ্ঠানের খতিয়ান হিসাব, মানে প্রধান খতিয়ানের হিসাব। এগুলোর কোনো ব্যবহার আপাতত পার্সেস এবং সেল জার্নালে নেই। তো আমাদের এই ট্রানজেকশন গুলোর মধ্যে থেকে সর্বপ্রথম আগে পার্সেস জার্নাল তৈরি করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে পার্সেস জার্নালে কি কি আসবে, যাবতীয় ধারে পার্সেস গুলো আসবে। তাহলে এই যে দেখো, পার্সেস মার্চেন্টাইন্স ফ্রম বন্যা কোম্পানি, তাহলে বন্যা কোম্পানির কাছ থেকে আমরা 8,000 টাকার পণ্য ক্রয় করছি। তাহলে ইনভেন্টরি ক্রয় করছি, তাহলে ইনভেন্টরি ডেবিট 8,000, ধারে ক্রয় করছি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 8,000 গেল। এবার আসি রিসিভ ফ্রাইট বিল, মানে পরিবহন খরচ, ঠিক আছে, ফ্রম সাউন্ড শিপিং অন বন্যা পার্সেস, বন্যার কাছ থেকে যে আমরা পণ্য ক্রয় করছি না, এই পণ্য ক্রয় করছি 8,000 টাকা। তো এটা বাসায় নিয়ে আসা পর্যন্ত আমাদের পরিবহন ব্যয় গেছে 400 টাকা। এই 400 টাকার বিল সাউন্ড শিপিং কোম্পানি আমাদের ধরাই দিছে যে স্যার, আমরা আপনাদের কাছ থেকে ক্রয় পরিবহন বাবদ 400 টাকা পাই। তাহলে ক্রয় পরিবহন এর আসলে সঠিক যাবেটা কি জানো? ট্রান্সপোর্টেশন ইন অথবা ফ্রাইট ইন ডেবিট, অপরদিকে ক্যাশ ক্রেডিট। তো এখানে কি পার্সেস কথাটা আছে? এখানে কিন্তু পার্সেস নাই। এবং এই জায়গায় দেখো, এই জিনিসটা মূলত ধারে হয়, সরি মানে নগদে হয়। এই জিনিসটা অল টাইম নগদে হয়। তো আমরা তো পার্সেস জার্নালে শুধু ধারে পণ্য ক্রয়গুলো অন্তর্ভুক্ত করব। ধারে পণ্য ক্রয়ের সময় সংশ্লিষ্ট যে ব্যয়গুলো আছে, ওই ব্যয়গুলো কিন্তু পার্সেস জার্নালে আমরা অন্তর্ভুক্ত করি না। অ্যাজ এ রিজাল্ট এই ট্রানজেকশনটা আমাদের পার্সেস জার্নালে আসবে না। এটা বুঝতে পারলা? বলো, বলো, এই জিনিসটা বুঝতে পারলা? আজকে কিন্তু হ্যাঁ। এই কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে অনেক কিছু শিখতেছ। এই বুঝতে পারছো? বলো। জি। বুঝছি বুঝছি। অনেক কিছু আছে, অনেক কিছু। তাহলে পার্সেস জার্নালে যা শুধু এটা যাবে ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, প্যাকিং খরচ, এই জিনিসগুলো আসবে না। এরপর আসো 3 নাম্বার, মেড সেলস অন রবি কোম্পানি। সেলস সেলস আপাতত পার্সেসে আসতেছে না।
এরপর আবার দেখো পারচেস ফ্রম কোনা কোম্পানি, এই তো যেহেতু ধারে দিয়ে দাও, এই যে দিয়ে দিছে, আর নাম লিখছে কোনা। ওকে, এরপর দেখো 8 নম্বর, রিসিভ ক্রেডিট অন মার্চেন্ডাইজ রিটার্ন টু কোনা কোম্পানি। মানে হলো কোনা কোম্পানির কাছ থেকে আমরা 3200 টাকার পণ্য ক্রয় করছি, তারে আমরা 300 টাকার পণ্য ফেরত দিছি, সে যে পণ্য রিসিভ করছে এ কারণেই আমাদের একটা ক্রেডিট লেটার দিয়েছে যে না আপনারা আমাদের কাছে পণ্য ফেরত দিছেন, ক্রয়কৃত পণ্য ফেরত দিছেন, সেটা আমরা পাইছি। তো এটা তো ক্রয় ফেরত, তো ফেরত টেরত এগুলা পার্সেস জার্নালে আসে না, শুধু একদম পিওর পার্সেস গুলো আসবে। তার মানে এটাও আসতেছে না, যে এটা আসবে না। ঠিক আছে, এটা তো হচ্ছে চলে যাবে হচ্ছে সেলস জার্নালে, যেহেতু এটা সেলস, স্বাভাবিকভাবে সেল জার্নালে এটা যাচ্ছে। এরপর দেখো পার্সেস স্টোর সাপ্লাইজ ফ্রম মালিহা সাপ্লাইজ, তাহলে মালিহা সাপ্লাইজের কাছে 720 টাকার স্টোর সাপ্লাইজ কিনছো, ওটার সম্পদ যদি ধরো, সচরাচর আমরা সাপ্লাইজকে সম্পদ ধরি, সম্পদ ডেবিট, আর অপরদিকে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। যেহেতু ধারে সম্পদ ক্রয় করছে আর মাল্টি কলামে এটা আমরা অন্তর্ভুক্ত করি, এ কারণে আমরা ইনভেন্টরিতে না দিয়ে আদার্সের ঘরে দিয়ে দিলাম, আর অপরদিকে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করলাম। তাহলে যত সম্পদ কিনবো সেই সম্পদের ঘর আমরা এখানে করি আর কি, সম্পদের ঘর দেই। এই যে যেমন এই যে দেখো, এই যে আমরা ঘর দেই, ঠিক আছে, আমরা কিন্তু এভাবে ঘর দেই। এখন প্রত্যেকটা সম্পদের ঘর দিতে দিতে একদম আর জায়গা আটবে না, তো ওর চেয়ে সবগুলো আদার্সের ঘরে দিয়ে দিবে, ভেজাল শেষ। এই কারণেই আদার্সের ঘরে দিয়ে দিছে। ওকে, এরপর দেখো 13 নম্বর বলছে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি, টাকা হলো 3600, এন্ড ফ্রম আলী কোম্পানি টাকা হচ্ছে 4300। তাহলে দুইজনের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 3600 আর 4300 টাকা দিয়ে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 3600 4300, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 3600 4300। এই যে দেখো ডিরেক্ট টাকাটা বসালেও হবে, অথবা আলাদা আলাদা করে টাকাটা বসালেও হবে। আলাদা আলাদা করে টাকা বসাটাই উত্তম, কারণ দুইজনের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা দাঁড়াও দেখি, রেফারেন্স নাম্বার 201 কোথি থেকে আসলো? সেটা মনে হয় প্রশ্ন। ও আচ্ছা 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 আচ্ছা, এই তো হিসাবের হচ্ছে আছে আর কি। এই তো অ্যাকাউন্ট পেয়েবল যারা তাদের হিসাবের কোড নাম্বার হচ্ছে 201। এগুলোর সঙ্গে এখনো কিন্তু পরিচিত হওনি তোমরা, এলে বাস্তবতায় কাজে লাগে। মানে হলো আমাদের যতগুলা খতিয়ান আছে না, সেই খতিয়ান গুলার প্রত্যেকটা হিসাবের একটা অ্যাকাউন্ট কোড নাম্বার থাকে। আমরা যখন কম্পিউটারে এক্সেলে সবকিছু লিপিবদ্ধ করি না, যার শুধু কোড নাম্বারে শুধু একটু সার্চ দেয় চলে আসে, এবং সেখানে আমরা ইনক্লুড করি। অথবা আমাদের যে আগে বড় বড় খাতাগুলো আছে সেই খাতার পৃষ্ঠাতে আমরা চলে যাই। তো আমাদের এই যে এই ট্রানজেকশনটা অ্যাকাউন্ট পেয়েবল, স্বাভাবিকভাবে এই ট্রানজেকশনের যেগুলো অ্যাকাউন্ট পেয়েবলে যাবে, তো অ্যাকাউন্ট পেয়েবলের যে যাবে তার কোড নাম্বার হলো 201। এ কারণেই রেফারেন্সে 201 আমরা লিখছি, কারণ এই এন্ট্রিটা 201 নম্বরে গেছে অথবা যাবে, এ কারণে। বোঝা গেল এগুলো কেন? বলো, বুঝতে পারলা? এগুলা এগুলার কিন্তু প্রত্যেকটার কাহিনী আছে, আর এগুলাতে মিস্টেক করে, আর একজন সিও হোল্ডার এই জিনিসটা খুঁজে বের করে। এটাই হলো কাহিনী, খুঁজে বের করে সলভ দিয়ে দেয়। এরপর দেখো 16 নম্বর মেড সেলস, সেলস তো এখানে আসতেছে না, সেলস আসবে হলো পরে। এরপর দেখো রিসিভ বিল অ্যাডভার্টাইজিং, এটাও তো আসতেছে না, কারণ এটা হচ্ছে আমাদের হলো ব্যয়, যে কোনো ব্যয় রিলেটেড ট্রানজেকশন আমাদের সেলস পার্সেসে আসবে না। এরপর দেখো গ্রান্ড অ্যালাউন্স টু মাসুদ ব্রোস ফ্রম মার্চেন্ডাইজ ড্যামেজ ইন শিপিং, টাকা হচ্ছে 70 টাকা, এটাও আসবে না। ঠিক আছে, মার্চেন্ডাইজ যখন হচ্ছে শিপিং করা হয়েছে, আনায়ন করা হয়েছে, তখন কিছু ড্যামেজ হয়ে গেছে, তো যাক ওটা নষ্ট হয়েছে, ওটা সেলস পার্সেসে আসতেছে না। এরপর দেখো পার্সেস ইকুইপমেন্ট, এটা আসবে, এটা ধারে সম্পদ করা হয়েছে, এ কারণে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 900 টাকা, আর অপর দিকে আমাদের ওই সম্পদ ইকুইপমেন্ট ডেবিট, যেহেতু আমরা আদার্সের ঘরে সম্পদ দিতেছি, এই যে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আছে হলো রিসিভ ফ্রাইট বিল, ওই তো সেম পরিবহন খরচ, এটাও আসবে না, এটা আমাদের হচ্ছে স্পেশাল জেনারেল জার্নালে যাবে, যেহেতু স্পেশাল জার্নালে আসতেছে না। এরপর দেখো সেলস ওয়ার মেড টু পারভেজ কোম্পানি, টাকা হচ্ছে 5600, তাহলে 5600 টাকা পারভেজ কোম্পানির কাছে পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে এটাও যাবে কি আমাদের সেলস জার্নালে, পার্সেস জার্নালে কিন্তু আর আসতেছে না।
তাহলে সচরাচর মানে আর কোনো নেই, আর কিছু নেই। তো ওই জিনিসগুলো যোগ করলে আমাদের পার্চেস জার্নাল হয়ে যাচ্ছে। আর যে এন্ট্রি গুলা এই যেগুলা, এই যেগুলা, এই যে এগুলা সেলস করছে, ঠিক আছে, এগুলো সেলস করছে, এগুলো সেল জার্নালে আসবে। এই যে, তাহলে সেল জার্নাল দেখো, সেল জার্নালের ঘর দেখো, ডেট, অ্যাকাউন্ট ডেবিট, ইনভয়েস, রেফারেন্স নাম্বার যদি থাকে। যদি পিরিয়ডিকে হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কারণ ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট, সেলস ক্রেডিট। আর যদি পারপেচুয়ালে হয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্টাইজ ইনভেন্টরি। তো আমাদের কোশ্চেনটা তো পারপেচুয়ালে, তার মানে আমাদের এই ঘরটা ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমরা দেখো সরাসরি ওই ঘরটাই ব্যবহার করছি। তাহলে এই যে দেখো 3 তারিখে রবি কোম্পানির কাছে 1300 টাকা বিক্রি করছি এবং মাসুদের কাছে আমরা 1500 টাকা বিক্রি করছি। তাহলে সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট 1500, 1300, 1500। এরপর আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। দেখো এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট একবারে এক ঘরে আমরা বসাই দিয়েছি 2টা টাকা। এরপর এই জিনিসগুলো 70%, যেহেতু কস্ট, এ কারণে এর উপর 70% করো, এর উপর 70% করো। দেখো এই টাকাগুলো হবে। তাহলে এগুলো হলো কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, ডেবিট ক্রেডিট একবারে বসাই দিছি। এই সেম ঘরটা কেউ আবার চাইলে কি করবে জানো, ডেবিট দিক, মানে ডেবিট একটা ঘর কাটবে, ক্রেডিট একটা ঘর কাটবে, এবং ডেবিটের দিকে অ্যাকাউন্ট রিসিভেবল, কস্ট অফ গুডস সোল্ড দিবে, ক্রেডিটের দিকে আবার সেলস এবং মার্চেন্টাইজ ইনভেন্টরি দিবে। ওর চেয়ে বরং তোমরা এই সিস্টেমে ঘরটা করবা। 3 তো চলে গেল। এরপর দেখো 16 তারিখ দুইজনের কাছ থেকে আবার ক্রয় করছে, সেম ভাবে হবে। এরপর হচ্ছে একদম 30 তারিখ। তাহলে 30 তারিখে এই যে দেখো 30 তারিখে ডিরেক্ট বসাই দিছে, পারভেজের কাছ থেকে পণ্য করা, মানে পারভেজের নিকট পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে তার কাছ থেকে টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। আর অপরদিকে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, সরি ক্রেডিট, এবং কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট দিয়ে এই তো এতটুকু হয়ে গেল, সেলস হয়ে গেল। আর বাকি যে ট্রানজাকশন গুলো থাকে, যেমন এই যে ক্রয় পরিবহনের ব্যয়, তাহলে ক্রয় পরিবহন ব্যয়, ক্রয় পরিবহন অথবা ট্রান্সপোর্টেশন ইন ক্যাশ ক্রেডিট। এখন যেহেতু পারপেচুয়াল সিস্টেম, ক্রয় ক্রয় রিলেটেড যতগুলা হিসাব পক্ষ আছে সবগুলো ইনভেন্টরি হিসেবে ডেবিট করতে হবে অথবা ক্রেডিট করতে হবে। যেহেতু ফ্রাইট ইন, ক্রয় পরিবহন ডেবিট, স্বাভাবিকভাবে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট করতে হবে, এই যে ডেবিট। আর অপরদিকে আমাদের হলো যদি নগদে পরিশোধ করি, দেখি কি হয়েছে, বিল পাইছি মানে টাকাটা এখনো পরিশোধ করি নাই, এ কারণে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করা হয়েছে। ঠিক আছে, আমরা ক্রয় পরিবহন বাবদ 400 টাকার বিল পাইছি, তার মানে আমাদের ক্রয় পরিবহন ব্যয় ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, যেহেতু টাকাটা এখনো পরিশোধ করিনি, যেহেতু পারপেচুয়াল সিস্টেম, এ কারণে আমরা মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট করব। একটু অ্যাডভান্স কোশ্চেন এটা। সেম 8 নাম্বার, পার্সেস রিটার্ন করছি। তাহলে পার্সেস যখন আমরা রিটার্ন করব, তখন এই যে কণা, ওর কাছ থেকে পণ্য ক্রয় করছিলাম, ওকে পণ্য ফেরত দিছে, ওর দায় কমে যাবে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হবে আর পার্সেস রিটার্ন ক্রেডিট হবে। তো পার্সেস রিটার্নের জায়গায় আমরা মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট করব। এই যে দেখো মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট আর অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, বিল পাইছি, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট, এখনো যেহেতু টাকাটা পরিশোধ করিনি, এই কারণে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এরপর দেখো সেলস রিটার্ন করছি, তাহলে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের হলো ক্রেডিট। এখানে আরো একটা জাবেদা হবে। ঠিক আছে, এটা কত, 22 তারিখ, এই জাবেদায় ভুল করছে। 22 তারিখ দেখো, গ্রান্ড অ্যালাউন্স টু মাসুদ ফর মার্চেন্টাইজ ড্যামেজ ইন শিপমেন্ট, টাকা আমাদের হলো 70 টাকা। মার্চেন্টাইজ ড্যামেজ, মার্চেন্টাইজ নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, এখানে হলো মূলত আমাদের হলো এটার অ্যালাউন্স হিসেবে ধরছি, এই কারণে জাবেদাটা মূলত হয়নি। যদি আমরা 700 টাকার, সরি 70 টাকার পণ্য আমাদের কাছে ফেরত আসতো, ঠিক আছে, তাহলে এই জিনিসটার কস্ট কিন্তু আছে। এই যে দেখো 70% কস্ট আছে এর পিছনে। আমরা পণ্য বিক্রি করছি, সেই বিক্রির সময় 70 টাকার পণ্য কি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এর হলো কস্ট কত, 7 7 49, 49 টাকা খরচ ছিল।
তাহলে এই জিনিসটা যখন ফেরত আসবে, তাহলে এই 70 টাকা ফেরতের জন্য একটা জাবেদা, আবার 49 টাকার জন্য একটা জাবেদা দিতে হবে। ঠিক আছে? যেমন সেলস রিটার্ন, তার মানে আয় কমলো, এই কারণে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে দাবি কমলো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর অপরদিকে এই জিনিসটা ড্যামেজ জিনিসটা, এটা যখন রিটার্ন আসবে ওটা গুদাম ঘরে ঢোকে, এই কারণে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হয়, কস্ট অফ গুডস সোল্ড কমে যায়। যেহেতু এটা ড্যামেজ হয়েছে, গুদাম ঘরে ফেরত আসে নাই, অ্যাজ এ রেজাল্ট এইটার জন্য একটাই জাবেদা দিতে হবে। বুঝতে পারছো? এই কারণে এটার একটাই জাবেদা দিছে, সেলস অ্যান্ড রিটার্ন অ্যালাউন্সে ডেবিট করে ফেলছে, আর অপরদিকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্রেডিট করে ফেলছে। ঠিক আছে? এই আর 28 তারিখে কি আছে? ওই তো সেম, শিপিং শিপিং খরচ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর আবার দিবে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। টাকা কত টাকা? 15 তারিখ। টাকা দাও না কেন জানি, এখানে টাকা একটা দিয়ে দাও, টাকা হয়তো বা মিস্টেক হয়ে গেছে, টাকা তো অবশ্যই থাকবে। এই, বুঝতে পারলা কোশ্চেনটা? সলভ দিলে বাকিটা বুঝতে পারবা। বলো, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এই যে 9 নম্বরটা থাকলো কঠিন একটু, এখানে আছে, চেষ্টা করো, না পারলে আমি তো আছি। 10 নম্বরটাও ছোট আছে, তাহলে 9 নম্বরটা একটু করো। আর এই যে 10 নম্বরটা তো একটু কাহিনী আছে, যে জাবেদা করতে হবে, জাবেদা গুলো একটু দেখো, আমি সলিউশনটা দিয়ে দিতেছি, হ্যাঁ? ঠিক আছে? আজকে অনেকক্ষণ ক্লাস করলাম, আমি অনেক ভালোভাবে বুঝাতে পারছি অবশ্য, আমি নিজেও খুশি, আমি মানে ভাবতেই পারিনি যে তোমাদের এভাবে ক্লাসটা নিতে পারবো, কারণ এই যে বন্যা টন্যা নিয়ে মানে মানসিক অবস্থা খুবই খারাপ আমার। আমার এই জিনিসগুলো খুবই মানে আমার মাথা নষ্ট করে দেয়। অলরেডি আমার বাঁ সাইডটা ব্যথা করতেছে কানের। তো যাই হোক, অনেক সুন্দর করে সবকিছু বুঝাইতে পারছি, এই কারণে শুক্রিয়া, অবশ্যই শুক্রিয়া আল্লাহর কাছে। এই কোশ্চেন গুলো তোমরা বাকি দুটো করিও, যদি না পারো আমি সলভ করে দেবনি। নেক্সট দিন আমরা 23 তারিখে বাকি অংশটুকু সলভ ক্লাস করব। ঠিক আছে? তো 3টে সলভ ক্লাস নিলে নিশ্চিত থাকো যে এখান থেকে 15 মার্ক কমন পাবা, এবং এগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ। তো একটু কষ্ট করো, তাহলে এইটাও আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, মানে জেনারেল জার্নাল টু ট্রায়াল ব্যালেন্স, ওটা নিয়ে একটা শুধু সলভ ক্লাস করাবো। তাহলে আমাদের মোটামুটি ভাবে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই অংশটা শেষ হয়ে যাচ্ছে, প্রথম প্লটটা শেষ হয়ে যাচ্ছে সলভ ক্লাসের। পরবর্তীতে আমরা এই জায়গাতে আসবো, এই জায়গাটা শেষ করলে তো তোমাদের কোর্সে শেষ, এমন আর কি। ওকে, তাহলে দুই সিস্টেমেই কিন্তু আমরা শেষ করতেছি ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, কেউ কিছু বলবা, কারো কিছু জানার আছে, বলার আছে থাকলে বলো, কিন্তু আমার কথা প্র্যাকটিস করো, বসে থাকিও না। ভাই বলো, ওই যে ওই হচ্ছে কি বললো, বলো। ক্যাশ পেমেন্ট যে ইয়ার জার্নাল আছে ওখানে যে বললো অনেক সময় মাল্টি কলাম, এই বিষয়টা একটু ক্যাশ বুঝাই দেন তো। পেমেন্টে না, ক্যাশ পেমেন্টে মাল্টি কলাম, মানে মানে মাল্টি কলাম বলতে ক্যাশ নেই কিছু। ওই যে ক্যাশ পার্সেসের, শোনো, পার্সেসের ক্ষেত্রে শুধু মাল্টি কলাম থাকে, মাল্টি কলাম শুধু পার্সেসের ক্ষেত্রে, এই যে এইটা। ঠিক আছে? পার্সেস সাধারণত শুধুমাত্র ধারে পণ্য ক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু অনার্স লাইফে এসে তোমরা যে মাল্টি কলাম পার্সেস জার্নাল পাবা, যেখানে ধারে সম্পত্তি ক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিশেষ জাবেদা যে ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন অনুসারে মাল্টি কলাম ঠিক না। এই যে পার্সেস মাল্টি কলাম, যেখানে আসবাবপত্র ধারে করা, এগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করি, এটা আসলে ঠিক না, কারণ অলরেডি আমরা এডমিশন টেস্ট অথবা একাডেমিতে পড়ানো হয়েছে, ধারে যদি আসবাবপত্র ক্রয় করা হয় সেটা প্রকৃত জাবেদায় যায়, অর্থাৎ সাধারণ জাবেদায় লিখতে হয়। কিন্তু অনার্সে এসে মাল্টি কলাম একটা শেখানো হয়, সেখানে পার্সেস সেটা ধারে সম্পদ অথবা পণ্য করা, যেটাই হোক না কেন, পার্সেস জার্নালের মাল্টি কলামে লিখতে পারবো আমরা। আর অপরদিকে ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্টের কোনো মাল্টি কলাম নাই, ওই যেটা করি সেটাই মাল্টি কলাম, সেটাই সিঙ্গেল কলাম, সেটাই সবকিছু। শুধু পিরিয়ডিক না পারপেচুয়াল, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এর বাইরে কিচ্ছু নেই। শীটটা পড়ো ভাই, একটু কষ্ট করে 4 পৃষ্ঠার শীটটা পড়ো, আমার এই যে এই পৃষ্ঠার শীটটা পড়ো, তাহলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এখন বই দেখার দরকার নেই। এখানে যেটা অ্যাকুমুলেট করছি এর বাইরে কোশ্চেন করবে না, তোমাদের কোশ্চেন আসার এভাবে এর বাইরে আর সুযোগ নেই। ওকে, জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেসিক ক্লাসগুলো আপলোড করবো নি আমি স্টেপ বাই স্টেপ, যেহেতু আমার এডমিশন টেস্টের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো
তো স্বাভাবিকভাবে আমি স্টেপ বাই স্টেপ দেয়া করবো, তোমরা স্টেপ বাই স্টেপ পড়াশোনাটা আগায় নাও। ঠিক আছে, বসে থাকিও না। আল্লাহ হাফেজ।